একবার তাকালো নিপুণের দিকে, তারপর আবার চোখ সরিয়ে বলে ওঠে, না। আদ্রির এমন কথায় মেয়েটি বেশ খুশি হয়, বেশ গদগদ হয়ে জিজ্ঞেস করে, তাহলে কে? আদ্রি এবার বেশ বিরক্তি সুরে বলে উঠল, মিস, আপনি আপনার কাজ করুন, ঘুরে যাবেন না। আমি এখন আপনার কাস্টমার। হকের মধ্যে থেকে কথা বলুন। আদ্রির এমন পরোক্ষভাবে অপমানজনক কথা মেয়েটি বেশ বুঝতে পারল। কাচুমাচু মুখ করে বলে উঠল, সরি স্যার, প্লিজ ম্যানেজারের কাছে বলবেন না প্লিজ, আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। মেয়েটির হাত থেকে বক্সটা নিয়ে আদ্র সোজা বেরিয়ে গেল। মেয়েটির কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না সে। তার হাতের মুঠোয় এখনো নিপুণের হাত। নিপুণ বেশ কষ্ট পেল। মেয়েটির সামনে বললে কি হতো, হ্যাঁ এটাই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা, তাহলে তো মেয়েটি বেশ শিক্ষা পেত, আর কিছু জিজ্ঞেস করার থাকতো না। শপিং মল থেকে বেরিয়ে এলো তারা। আদ্র বাঁ হাতে লাগালো ঘড়িটাতে, টাইম দেখে নিল 7:22 বাজে। নিজে বাইকে উঠে নিপুণকে বাইকে ওঠার ফরমাইশ দিল। নিপুণ বাইকে উঠে তো বসে, কিন্তু এবার আদ্রকে ধরে বসলো না সে। যার সাথে সময় কাটানোর জন্য এত বাহানা খোঁজা, সে যদি এমন করে তাহলে মন তো পূর্বেই যতটা হাসি খুশি মুখ নিয়ে আদ্রের সাথে এসেছিল, এখন মুখ ততটাই কালো বেজার, বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কি হলো? ধরে বস, পড়বি তো? পড়বো না। নিপুণের এমন কথায় আদ্র এক বুড়ো উঁচু করলো। মনে মনে একটা ছক কষে নিয়ে সে বাঁকা হাসলো, মুখে বলে উঠল, না ধরলে নাই। কথাটা শেষ করেই সজোরে বাইক স্টার্ট দিল। বেগ সামলাতে না পেরে নিপুণ ধাক্কা খেল তার পিঠের সাথে। গালখানা গিয়ে আদ্রের পিঠে ঠেকেছে। ক্ষণিকের মধ্যে নিপুণ সরে গেল, ধরল না আদ্রকে, সরে গেল কিছুটা দূরে। নিপুণের এমন প্রত্যাখ্যানে আদ্রের কপালের চামড়ায় ভাঁজ পড়ল। চোয়ালখানা আর একটু ধারালো হলো। দাঁতে দাঁত পিষে বাইকের গতি সর্বোচ্চ করলো, কিন্তু কোনো কাজ হলো না। নিপুণ তাকে ধরলো না তো ধরলই না। নিজের জেদ বজায় রেখে আদ্রের থেকে দূরে সরে বসে রইল। নিপুণের এমন কাজ আদ্রের শরীরে রক্ত বিষ মেশানোর প্রভাব ফেলেছে। তার শরীরের ভেতর বিষের বিষক্রিয়া শুরু হয়েছে, যা ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। এতক্ষণ ধরে যে প্ল্যান করেছিল নিজের মনে মনে তা নিমেষে ভঙ্গ করলো সে। দিক পরিবর্তন করলো বাইকের। যে জায়গায় যাবে ভেবেছিল সেখানে না গিয়ে বাড়ির রাস্তা ধরলো। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে চলে এলো। শাসা করে আসা বাইকটার গতি কমলো। সাবধানে থামালেন বাড়ির আঙিনায়। থামানোর সাথে সাথে নিপুণ নেমে গেল বাইক থেকে। যতটা খুশি নিয়ে বাইকটাতে উঠেছিল, ততটা বিষণ্ণতা নিয়ে নামতে হয়েছে তাকে। আদ্রকে কিছু বলার সুযোগ দিল না সে। তার আগেই সে বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো। ধীরে ধীরে আদ্রের চোখের অগোচরে চলে গেল সে। আদ্রের চোখগুলো জ্বলে উঠল। নিপুণের এই অবুঝ আচরণে আদ্রের হৃদয় যেন এক শতাধিক পেরেক দ্বারা বিদ্ধ হয়ে গেল। প্রতিটি আঘাতের শত হাজার ছিদ্র হলো তার হৃৎপিণ্ড। প্রতিটি নিঃশ্বাসের সাথে তার হৃদয়ে ব্যথার ছাপ গভীর থেকে গভীরতার হলো। কেউ কি দেখলো? দেখলো না কেউ। কষ্ট কেউ দেখতে পায় না। সে কাউকে কষ্ট দেখাতে চায় না, কোনো ক্রমেই না। সে দ্রুত পদক্ষেপে স্থান ত্যাগ করলো। পথ চালনা এত দ্রুত ছিল যেন বাতাসের সাথে মিশে হারিয়ে গেল তার পায়ের আওয়াজ। সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। সময় এমন এক জিনিস যেটা কখনোই কারোর জন্য থামে না, প্রবাহমান থাকে সে গতি। হঠাৎ করে বদলে দেয় চাল। এই তো সন্ধ্যা হয়েছিল কিছুক্ষণ আগে, এখন এত রাত হয়ে গেল। নিস্তব্ধ রাত। রাত এসেছে তার নীরবতার ছোঁয়া নিয়ে। নির্জনতা জড়িয়ে ধরে রেখেছে শহরের সৌন্দর্য, আর নির্জন রাস্তায় পড়ে থাকা নীরব আলোর রেখা। আদ্রের এমন নিস্তব্ধতা এখন আর ভালো লাগে না। আর কতকাল এমন নিস্তব্ধতার মতো বন্ধুকে সঙ্গে নিয়ে থাকবে সে? এতকাল তো ছিল, এখন আর চায় নাই নিস্তব্ধতাকে। মুক্তি চায় সে। রাতের আধারের মাঝে আলো ফিরে পেতে চায় সে। উচ্ছ্বাস তার জাগরণে হারিয়ে যাক সব অবসাদ, সব কষ্ট। আবারও যেন এই মন আলোড়িত হয় সেই পুরনো রঙে, যে রং তাকে লাগিয়েছিল নিপুণ বহু বছর আগে। সেই রঙের আলোয় ফিরে পেতে চায় এক নতুন সম্ভাবনাময়। সময়টা দেখে নিল আদ্র। এই মুহূর্তে ঘড়ির কাঁটা স্থির আছে 2:26 ঘরে। কিছুক্ষণ আগে সোয়েবের সাথে তার বেজায় ঝামেলা হয়েছে। সে কিছুতেই কাল ওই মেয়েকে দেখতে যাবে না, কোনো ক্রমেই না। মেয়ের নামটা পর্যন্ত শুনতে চায়নি সে। আদ্রকেও কোনো কথা বলার সুযোগ দেয়নি সে। তাও আদ্র বুঝিয়েছে সোয়েবকে, আদ্রের উপর বিশ্বাস রাখতে বলেছে, ফলে সোয়েব একটু শান্ত হয়েছে। তবে ঘর থেকে যাওয়ার আগে সে বলে গেছে কাল সে যাবে সবার সাথে। তবে হাজার খানেক মেয়ে দেখালেও সে এখন বিয়ে করবে না। করবে না তো করবেই না। আদ্র সোয়েবের কথা নিয়ে বাড়াবাড়ি করলো না, তার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিল না। যা হবার কাল দেখা যাবে। এই মুহূর্তে পা বাড়ালো নিপুণের ঘরের দিকে। সেখানে যাওয়া এখন ভীষণ প্রয়োজন। ক্ষণিকের মধ্যে আদ্র প্রবেশ করেছে নিপুণের কক্ষে। নিপুণ, সে তো এখন বেঘরে ঘুমাচ্ছে। ওড়নাটা নেই পাশে কোথাও।
জামার গলার অংশটি বড় হওয়ায় দরুন বুকের কিছুটা অংশ প্রকাশিত হচ্ছে। বুকের বাঁ পাশের কালো তেলটা উকিঝুঁকি দিচ্ছে বারংবার। পাতলা কম্বলটা অর্ধেকটা খাটে আর অর্ধেকটা নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে বেশ অবহেলার সাথে। ঢোলা পায়জামার হালকা কাপড়টি এতটাই মসৃণ যে হাঁটু পর্যন্ত উঠে আসার পরেও এক ধরনের আভিজাত্যের ছাপ রেখেছে। আজ নিপুণ যেন অস্বাভাবিকভাবেই ঘুমিয়ে আছে। আড্ডু নিজের সংযম ধরে রাখলো। নিপুণকে অগোছালো ভঙ্গিতে ঘুমাতে দেখেছে, কিন্তু এতটা অগোছালো ভঙ্গিতে ঘুমাতে সে কখনোই দেখেনি। খাটের কোণা থেকে পাতলা কম্বল তুলে নিপুণের গায়ে আচ্ছাদন করলো। খাটের পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। অতিশয় ধীরে আড্ডু তার হাতটা নিপুণের মাথায় রাখলো, কিন্তু আড্ডু বুঝতে পারলো না আজ নিপুণ এতটাই সজাগ যে হালকা স্পর্শে জেগে উঠবে। আপনি এখানে? নিপুণের এভাবে হুট করে জেগে যাওয়ার আদ্র বেশ অপ্রস্তুত হয়েছে। কিছু বলার আগে নিপুণ এক লাফে উঠে দেয়াল ঘড়িটার দিকে নজর দেয়। লাইট জ্বালানো থাকার কারণে 2:45 লেখাটি দেখতে অসুবিধা হয়নি তার। অবাক হয়ে আদ্র দিকে তাকায় সে। এত রাতে আদ্র ভাই এখানে কেন এসেছে? নিপুণের ভাবনার মাঝে আদ্র বলে উঠল, তোর এরূপ ব্যবহারের কারণ কি? হঠাৎ আদ্রের এমন প্রশ্নে নিপুণ বেশ তাজ্জব হলো। আমতা আমতা করে বলে উঠল, কোন ব্যবহার? তুই জানিস না কোন ব্যবহার? শপিং মল থেকে বাড়িতে আসা পর্যন্ত যা যা করেছিস সেই ব্যবহার। নিপুণ চুপ করে আছে, কোনো কথা বলছে না সে। নিচের দিকে তাকিয়ে ঘুমো ঘুমো চোখে নখ খুঁজছে। মনে হচ্ছে যেন নখগুলো নখের মাছ থেকে তুলে নিয়ে আসবে। এমন কার্যক্রমের মাঝে আদ্রের আরেক ধমক আসতে পড়লো তার উপর। কি হলো, কথা বলছিস না কেন? কথার উত্তর দে নিপুণ। তুই জানিস কথার উত্তর সাথে সাথে না পেলে আমার মেজাজ গরম হয়। ঘুম থেকে উঠেছিস মাত্র, তাই আমি থাপড়ে তোর গাল লাল করতে চাইছি না। সোজা সোজা বল, এমন বিহেভিয়ার করার মানে কি ছিল? আদ্রের মুখে এমন তিক্ত বাক্য শুনে নিপুণ এবার গুমগুম গলায় ফোঁফাতে শুরু করলো। চোখ জোড়া ভেদ করে নীরব অভিমানী অশ্রুগুলো বেয়ে পড়লো। গণ্ডদেশ পেরিয়ে সেগুলো জমা হলো থুতনিতে। আদ্র তাকিয়ে থাকলো সেদিকে। নিপুণ ফোঁফাতে ফোঁফাতেই বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন না আদ্র ভাই? আমার সাথে একটু টাইম পাস করছেন আপনি। না হলে আপনি শপিং মলের মেয়েটার সামনে বলতেন যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি তখন কিছু বলেননি। আপনি আমাকে ভালোবাসেন না। কথাটা বলতে বলতেই নিপুণের কান্নার বেগ বাড়লো। চোখের পানির স্রোত একটু বেশি হলো। চোখের পানিগুলো থুতনিতে জমা হয়ে চুবিয়ে চুবিয়ে আছে, তবে নিচে পড়লো না। আদ্র তার আগেই ধরে নিল। তোর মনে হয় আমি তোর সাথে টাইম পাস করছি? কি হলো, কথা বল। আমি তোর সাথে প্রেমিকের মতো কথা বলি না, এতে তোর সমস্যা? তোর পরিচয় প্রেমিকা রূপে দেই না, এতে তোর সমস্যা? নিপুণ এখনো চুপ, কোনো কথা বলছে না সে। নিপুণ এমন চুপ দেখে আদ্র আবার বলে উঠল, তোকে আমি আমার ভালোবাসার কথা ব্যক্ত করেছি, মানে এই না যে আমি তোকে আমার সাথে প্রেম করতে বলেছি। আমি শুধু তোকে জানিয়ে রেখেছি যে তুই আমার জন্য কি। আর মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছিল তুই আমার প্রেমিকা কিনা। আমি কি বলবো, তুই আমার প্রেমিকা? তোকে ভালোবাসি কথাটা কি পরিচিত অপরিচিত সবাইকে বলে বেড়া প্রযোজ্য? আমরা দুজন জানি এটা কি যথেষ্ট নয় আমাদের জন্য? আর কি যেন বললি, আমি তোর সাথে টাইম পাস করছি? তাহলে শুনে রাখ, শিকদার ইফনান আদ্রের টাইম এত সস্তা না যে কারো পিছনে তা পাস করবে। তোর সাথে আমি প্রেম করছি না যে টাইম পাস করব। আমাদের সম্পর্ক শেষে বিয়ে পর্যন্ত যাবে। তোকে বিয়ে করব আমি, বউ হবি তুই আমার। জুবাইর শিকদার আর অনিমা শিকদারের একমাত্র ছেলের বউ, এই বাড়ির বড় বউ। এটাকে যদি তুই টাইম পাস বলিস তো এই টাইম পাসের জন্যই তোর ভালো হবে। কথাটা বলেই নিজের পকেট থেকে সেই চেনখানা নিপুণের হাতের মুঠোয় ধরিয়ে দিল। তোর জন্যই কিনেছিলাম, পরে নিস। তেজ দিয়ে কথাখানা বলে আদ্র আর দেরি করলো না, দ্রুত ত্যাগ করে এই রুমখানা। আদ্রের এমন কথায় নিপুণের হুঁশ শূন্যে চলে গেল। খানিকটা হতভম্ব হয়ে গেল সে। এখনো হয়তো ঘোরের মধ্যে আছে। আদ্রের এমন প্রত্যাশার কথা শুনে নিপুণ কিছুক্ষণ কিছু ভাবতে পারলো না, বলতে পারলো না কিছু। আদ্রের শেষের মর্মস্পর্শী কথাগুলো ছিল বেশ মনোগ্রহী আর অনুভূতিপূর্ণ বাক্য। সে এখনো বিশ্বাস করতে পারলো না এতক্ষণের কথাগুলো। আলগা হাতের মুঠোখানা খুললো। হাতের তালুতে সেই চেনটা দেখে আলতো চোখটা আবার বন্ধ করে নিল সে। বিড়বিড় করে বলে উঠল, আপনার এই প্রতিশ্রুতি চিরদিনের জন্য বজায় থাকুক। এই ভালোবাসা লক্ষ লক্ষ বার সত্যি হোক, কোটি কোটি বার সত্যি হোক। সকাল সকাল শিকদার বাড়িতে হই হুল্লোড় লেগে গেছে। সব সময় সবাই সকালের নাস্তা একসাথে করলেও আজ সবার জন্য নিয়মটা যেন একটু ভিন্ন। বাড়ির বড়রা সবাই নাস্তা সেরে যে যার ঘরে চলে গেছে। জয়নাল শিকদার আর আদ্র গেছে একটু অফিসে। সামান্য কাজ পড়ে যাওয়ায় তাদের যেতে হয়েছে। নিপুণ বেশ বিরক্ত নিয়ে খাটের এক কোণে বসে আছে। চোখ মুখ প্রচন্ড কুঁচকে আছে তার। কাল রাতে আদ্র যাওয়ার পর আর ঘুমাতে পারেনি। সারা রাত আদ্রের বলা কথাগুলো ভেবেছে সে। এত ভাবনার মাঝেই সকালবেলা চোখ খানিকটা লেগে গিয়েছিল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি।
আখি শিকদারের চেঁচামেচিতে তার ঘুম কখন ছুটে গিয়েছে। এখন চোখ মুখে যা আছে তা শুধু ক্লান্তি, শরীরে লেগে আছে অলসতা। আখি শিকদার বেশ তাড়া দিচ্ছে গোসলে যাওয়ার। তার মতে নিপুণকে যত তাড়াতাড়ি রেডি হতে পাঠানো হোক না কেন, সে সবচেয়ে বেশি দেরি করবে। এটা তার জন্মগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কি হলো, তোকে বলছি না গোসলে যা? আর কতক্ষণ এক জায়গায় এভাবে বসে থাকবি? নিপুণ এখনো ভুরুকুচকে আছে, বেশ অলস ভঙ্গিতে বলে উঠল, আম্মু, সকাল সকাল এমন শুরু করেছো কেন? তুমি তো আর তোমার ছেলেকে আজকে বিয়ে করিয়ে ফেলতে যাচ্ছ না, বিয়ে ফাইনাল করতেই তো যাচ্ছ। সকাল সকাল সময় দেখেছিস কয়টা বাজে? 10:30 বাজেছে। সেই খেয়াল কি আছে তোর? এত দেরি করে ঘুম থেকে উঠলি, নাস্তাও তো করিসনি। যা জলদি গোসল সেরে আয়, তারপর নাস্তা সেরে রেডি হয়ে থাকবি। তোর তো আবার তৈরি হতো বেলা গড়ায়। একটানা কথাগুলো বলে শেষ করলেন আখি শিকদার। তারপর ক্লোজেট থেকে সেই দিনের কিনে আনা ড্রেসটা খাটের উপরে রেখে তিনি নিচে চলে গেলেন। খাটের উপরে রাখা সেই মেরুন রঙের ড্রেসটা দিকে নিপুণ বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলো। তারপর একটা সালোয়ার আর একটা সিঙ্গেল টপ নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেজো ভাবি, শোয়েবের মতিগতি কেমন লাগছে না তোমার কাছে? কেমন লাগছে? না মানে, আমরা আজ বিয়ের ডেট ফাইনাল করতে যাচ্ছি, তার তো এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। মেয়েকে নাম কি কিছুই তো জিজ্ঞাসা করলো না। জেসমিন শিকদারের কথায় আখি শিকদার বলে উঠল, আদ্রকে বোঝাতে বলেছিলাম, সেই জন্যই হয়তো এত চুপচাপ। জানিস তো আদ্রের কথা সে কেমন অক্ষরে অক্ষরে পালন করে। তা যা বলেছো ভাবি, আমার ইভা আর ইভানকেই দেখো। আদ্রকে জমের মতো ভয় পায়। খাবার খাওয়ার সময় আদ্রের নাম বললেই চলে। খাবার নষ্ট করা তো দূর, প্লেট একদম চেটেপুটে খেয়ে ফেলে। তাদের সবকিছুই ঠিক আছে, শুধু একটাই দোষ, শয়তানিটা একটু বেশি করে ফেলে। জেসমিন শিকদারের কথার মাঝেই অনিমা শিকদার বলে ওঠে, বাচ্চা মানুষের ধর্মই হচ্ছে দুষ্টুমি করা। আদ্র আর সোহাইব এখন বড় হয়ে, কিন্তু তারা কি ছোটবেলায় কম দুষ্টুমি করেছে নাকি? এখন বড় হয়ে বাচ্চাদের শুধু শুধু ভয় দেখায়। তাদের তিনজনের কথার মাঝেই নিপুণ এসে হাজির হলো। দাও, নাস্তা দাও। আখি শিকদার বসতে বলে অনিমা শিকদার নিপুণকে খাবার বেড়ে দিলেন। প্লেট থেকে একটা পরাটা তুলে দিয়েছে নিপুণ। কি হলো, পরোটা তুললি কেন? দুটোই তো দিয়েছি। আজ থেকে আমি ডায়েট করব বড় মা। নিপুণের এমন কথায় অনিমা শিকদার শুকনো গলায় বিষম খেল। মনে মনে বলে উঠল, আবার ডায়েট? খাবারের মাঝে নিপুণ বলে উঠল, আজ ঘর এত নীরব কেন? সবাই কোথায়? সবাই যে যার কাজে আছে, শুধু তোর চাচা আর আদ্রই বাড়িতে নেই। নিপুণ চমকে উঠল অনিমা শিকদারের শেষোক্ত কথায়। মাঝপথে খাবার থামিয়ে বলল, কোথায় গেছে তারা? গেছে অফিসে। কি কাজ নাকি আছে? আমাদের সাথে যাবে না? বলেছে তো চলে আসবে। এখন আমি তো আর জানি না, ছেলের মতিগতি তো আর আমি বুঝতে পারি না। তুই খাবার খা। কথাখানা বলে তিনি চলে গেলেন। নিপুণ খাবার শেষ করে চলে গেল নিজের রুমে। বিষণ্ণ মুখে প্রস্তুতি শুরু করলো নিজেকে তৈরি করার। মনে মনে কিছু একটা ছক কষলো। কিছুক্ষণের মধ্যে মন খারাপ ভাবটা কেটে গেল তার। নিজেকে উদ্দেশ্য করে বলে উঠল, এমন মন খারাপ করার সময় নয়, এখন মন খারাপ করার সময় নয় নিপুণ। আদ্র ভাইয়ের সাথে কথা বলতে হবে, সরি বলতে হবে তোর। ভালো করে জম্পেশ একটা সাজ দে। এই ক্যাবলা মার্কা চেহারায় আদ্র ভাইয়ের মতো সুদর্শন পুরুষের সামনে যেতে তোর লজ্জা করবে না? এখন তোর সাজগোজ করার সময়। জম্পেশ একখান সাজ দিয়ে আজ চমকে দে, আজ চমকে দে আদ্র ভাইকে। দেখবি এই সাজ দেখে আদ্র ভাই নিশ্চয় গোলে জল হয়ে যাবে। নিজের এমন বুদ্ধি শুনে আজ নিজেকে বেশ বাহবা দিতে ইচ্ছে করলো তার। আজ সে সাজবে, বেশ করে সাজবে সে। কথাখানা বলে সে সাজগোজ করতে বসে গেল। মেরুন রঙের গাউন জামাটা পরিধান করে আয়নার সামনে বসে পড়ল নিপুণ। মুখে আজ বেশ কয়েকটা প্রসাধনী ব্যবহার করেছে বটে, তবে যতটা সীমিতভাবে দেওয়া যায় সে হিসাবে ব্যবহার করেছে সে। চোখে কাজল, কপালে গোল্ডেন কালারের একটা ছোট্ট স্টেনার টিপ আর ডিপ মেরুন লিপস্টিক। এতেই যেন আজ বেশ চমৎকার লাগছে তাকে। চুলগুলো খোলা রেখে ওড়নাটা বেশ পরিপাটি করেই নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। শিকদার বাড়ির সবাই নিচে অবস্থান করছে, সবাই তৈরি হয়েই নিচে এসেছে। জুবাইর শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার আর এরকম পাঞ্জাবি পরেছে। বাড়ির 3 বোর বেলায়ও তেমন দেখা গেল। একই রকম শাড়ি পরে একসাথে বসে কথা বলছে তারা। সোহেব বিরক্তিকর চেহারা নিয়ে বসে আছে সোফার এক কোনায়, সাথে আছে ইভান। নিপুণ নামতে নামতে সব পর্যবেক্ষণ করলো। তাকে নামতে দেখে ইভা ছুটে এলো তার কাছে। ইভার চেঁচানোতে সবার টনক নড়ল। নিপুণকে নামতে দেখে অনিমা শিকদার আপনা আপনি বলে উঠল,
মাশাআল্লাহ। কথাটা আকিব শিকদারের আর জেসমিন শিকদারের কান এড়ায়নি। নিপুণ এসে শু ক্যাবিনেট থেকে জুতা জোড়া বের করে সোফায় বসলো। অমনি অনিমা শিকদার নিজের চোখের থেকে একটু কাজল এনে নিপুণের কানের পেছনে লাগিয়ে দিল। নজর না লাগুক। নিপুণ জুতো লাগাতে লাগাতেই বলে ওঠে, নজর লাগবে না বড় আম্মু, কাজল তো আমিও দিয়েছি। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে নিপুফু। তাই নাকি? তোকেও খুব সুন্দর লাগছে ইভা, একদম প্রিন্সেস। ইভা খুশিতে গদগদ হয়ে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, আম্মু, নিপুফু আমার প্রিন্সেস বলেছে। আমি প্রিন্সেস, তুমি কুইন আর বাবা কিং। ইভার কথাই সবাই হেসে উঠল। তবে সে হাসির মাঝে আড্ডুকে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল। পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে নামছে সে। নিপুণ এক নজর সেদিকে তাকালো তো আর চোখ ফেরাতে পারল না সে। নির্লজ্জ চোখ সেদিকেই স্থির হলো। হৃৎপিণ্ডটা ড্রাম ড্রাম করে বাজতে লাগলো। বেশ শব্দ হলো বোধহয়। নির্লজ্জ মনে একটা গান বেজে উঠছে বারংবার। বাবরি কাটা তার চুলের বাহার, মুস্কি হাসি হাসি মুখটা যে তার, বাবরি চুলওয়ালা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হাসিনা বেগম অর্পাকে তৈরি করে দিচ্ছে। অর্পার মুখটা ভীষণ শুকনো আর ফ্যাকাশে লাগছে। হাসিনা বেগম আলমারি থেকে লাল পরে একটা সোনালী রঙের জামদানি শাড়ি বের করেছেন। খুব যত্ন সহকারে খাটের উপরে রাখলেন শাড়িটা। পরপরই অর্পাকে ফ্রেশ হয়ে আসার জন্য তাড়া দিলেন তিনি। অর্পা কাঠপুতলির মতো শুধু তার মায়ের কথা শুনে গেল। বেশ কিছুক্ষণ পর অর্পা ফ্রেশ হয়ে আসলে হাসিনা বেগম তাকে সুন্দর করে শাড়িখানা পরিয়ে দেয়। শাড়িটা পরাতে পরাতে তিনি অর্পার সাথে অনেক কথা বলেছেন। প্রত্যুত্তরে অর্পা হুহা ছাড়া কিছুই বলেনি। সে নিশ্চুপ, মনে হচ্ছে কেউ তার মুখের বুলি কেড়ে নিয়েছে। ঠিক তখনই আগমন হলো অর্পার মামা আর মামাতো বোনের। হাসিনা বেগমের একমাত্র ভাই এমদাদুল চৌধুরী, তার স্ত্রীর নাম আফিয়া বেগম, তাদের মেয়ে জোয়া চৌধুরী। অর্পাকে ছেড়ে হাসিনা বেগম ভাইয়ের কাছে গিয়ে তার সাথে কুশল বিনিময় করলো। তখনই পাশ থেকে জোয়া বলে উঠল, ফুপি, তুমি দেখছি তোমার ভাইকে পেয়ে আমাকে একদম ভুলেই গেছো। হাসিনা বেগম মুস্কি হাসলেন ভাই ঝির কথায়। জড়িয়ে ধরলেন তিনি জোয়াকে। আমি কি তোকে ভুলতে পারি? কেমন আছিস বল? মা আসেনি কেন? আমি খুব ভালো আছি। আর বলো না, মায়ের নাকি হাঁটুর ব্যথা বেড়েছে, তাই আসতে পারবে না। হাসিনা বেগম মুখে হাসি ধরে রাখলেন। সে তো জানে কেন আফিয়া আসেনি। অর্পা এসে তার মামার সাথে কথা বলল। জোয়া ঠিক তখনই চলে গেল অর্পার কাছে। গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, আপু তোমার আজকে বিয়ে ফাইনাল করতে আসবে, আর তুমি এমন করে সেজে আছো কেন? এখন আমি এসে গেছি, নো টেনশন, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব। কথাখানা বলে জোয়া অর্পাকে টেনে নিয়ে গেল আয়নার সামনে। হাসিনা বেগম তাকে কিছু বলতে যাবে তার আগেই রাসেলের ডাক পড়ল। হাসিনা বেগম অর্পাকে হালকা করে সাজাতে চলে গেল, সাথে জোয়াকেও ইশারা দিয়ে গেল। রাসেল কোক আর মিষ্টি নিয়ে এসেছে, সেগুলো হাসিনা বেগমের হাতে সঁপে দিয়ে পড়ল। ফ্রিজে রেখে দাও, রান্না কত দূর, শেষ হয়েছে? হাসিনা বেগম কোক মিষ্টি ফ্রিজে রাখতে রাখতেই জবাব দিল, রান্না বান্না সব শেষ, তুই একটু তৈরি হয়ে নে। কি অবস্থা করে রাখছস নিজে? মা, দেখতে আসবে আপনার মেয়েকে, আপনাকে না। কথাটা বলে মুস্কি হাসলো রাসেল। পা বাড়ালো নিচের ঘরের দিকে। রাসেল যাওয়ার সময় হাসিনা বেগম বলে উঠল, তোর মামা এসেছে, দেখা করে যা। রাসেল নিজের ঘর থেকে উত্তর দিল, আসার সময় তাদের সাথে দেখা হয়েছে, গোসল করে আসছি, পরে কথা হবে। হাসিনা বেগম আর কিছু বলল না। ভাইকে সোফায় বসতে দিয়ে চলে গেল রান্নাঘরে। টুকটাক কিছু কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে অর্পার কাছে যাবেন তিনি। অর্পা এতক্ষণ ধরে মা আর ভাইয়ের সব কথা শুনছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। যার অন্তত পুড়ে ছাই হয়, সে ছাড়া কেউ এই পোড়া গন্ধ পায় না। নিপুণ উঠেছে আড্ডের গাড়িতে। জুবায়ের শিকদার আর অনিমা শিকদার এক গাড়িতে, জয়নাল শিকদার আর জেসমিন শিকদার এক গাড়িতে, সাথে ইভানও আছে। সোহেব যে গাড়িটা চালাচ্ছে সেটাতে জুনায়েদ শিকদার আর আখি শিকদার উঠেছেন। নিপুণকে হাজার জোর করেও তাদের সাথে ওঠানো যায়নি। তাল বাহানোর চক্কর কেটে আড্ডের গাড়িতে উঠেছে। নিপুণ বারে বারে আড্ডের মুখপানে তাকাচ্ছে। তার মনে হচ্ছে আড্ডু তাকেই দেখছে, কিন্তু যখনই তাকাচ্ছে তখনই দেখছে আড্ডু সামনের দিকে তাকিয়ে আছে। আড্ডের এভাবে সামনের দিকে তাকানো দেখে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিজে নিজে বিড়বিড় করে বলে উঠল, এত কষ্ট করে কার জন্য সাজলাম, একবার তাকাচ্ছি না পর্যন্ত। ধুর, এত কষ্ট করে এই গাড়িতে উঠলামই বা কেন আমি? বিরক্তিতে নিপুণের গাল মুখ ফুলে হয়েছে। মেরুন রঙের রাঙা ঠোঁটজোড়া ফুলে ফেপে রয়েছে। হাঁটু সাইড করে গাড়িখানা থামালো। কল দিল কাউকে। হ্যালো মেজো চাচু, আমি মিষ্টি নিয়ে নেব, তোমরা গাড়ি টানো। কলের ওপাশে জুনায়েদ শিকদারের গলা শোনা গেল না। এপাশ থেকে আদ্র আবার বলে উঠল, তাহলে তোমরা ফল নিয়ে নাও।
কথাখানা বলে আদ্র কল কেটে দিল। মোবাইলটা পকেটে পুরে নিপুণের দিকে তাকালো সে। নিপুণ আগে থেকে আদ্রের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আদ্র তার দিকে তাকানোর কারণে নিপুণ ভ্যাপাচিকা খেয়ে গেল। এত সেজেছিস কেন? আদ্রের শান্ত কণ্ঠে নিপুণের শরীর ঠান্ডা হয়ে এলো। মিনমিন করে বলল, সরি, আমি আর আপনার সাথে রাগ করব না, আপনার সব কথা শুনবো। আমার প্রশ্ন এটা না নিপুণ, তুই আজকে এত সেজেছিস কেন? মনে হচ্ছে তোকে দেখতে যাচ্ছে কেউ। কথা বলছিস না কেন? এত সেজেছিস কেন? আপনার জন্য। কথাখানা বলে নিপুণ চোখ বন্ধ করে নিল। ব্যাস, এতটুকু কথাই ছিল আদ্রের মন মস্তিষ্ক ঠান্ডা করার জন্য। কিঞ্চিত হাসলো সে, তবে সে হাসি দেখতে পেল না নিপুণ। দেখবেই বা কি করে, সে তো এখন চোখ বন্ধ করে আছে। আদ্র নিজে এই মুস্কি হাসি খানিকের মধ্যেই বিলুপ্ত করলো। আগের মতো করেই বলে উঠল, আমার জন্য কেন সেজেছিস? নিপুণ চোখ খুলে ফেললো তৎক্ষণাৎ। উদ্দীপ্ত কণ্ঠে প্রশ্ন করলো, আমার জন্য কেন সেজেছি এটার মানে কি আদ্র ভাই? আপনার জন্য সেজেছি মানে আপনার জন্য সেজেছি। নিপুণ কিছুক্ষণ চোখ এপাশ ওপাশ করে বলে উঠল, আচ্ছা আদ্র ভাই, সাজ কি খারাপ হয়েছে? আমাকে কি পেতনির মতো লাগছে? নিপুণের এমন কথায় আদ্র মনে মনে হাসলো। নিপুণের চোখের দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল, আমার সামনে আর কখনো এভাবে সাজবি না। ঠোঁটে তো এমন রঙের লিপস্টিক মোটেও দিবি না, উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। এবারের জন্য মাফ করে দিলাম তোকে। এর পরের বার যদি কিছু হয়ে যায়, কোনো অঘটন ঘটে যায়, তার দায় আমি নেব না, সম্পূর্ণ দায় তোর হবে তখন। কথাখানা বলার সময় আদ্র নিপুণের গলার দিকে নজর দিল। তৎক্ষণাৎ প্রশ্ন করে ফেললো সে, তোকে যেই চেনটা দিয়েছে ওটা কোথায়? নিপুণ আদ্রের প্রথম কথা বুঝে ওঠার আগেই আদ্রের আরেকটা প্রশ্ন তার মাথা পুরো আউলিয়ে দিয়েছে। নড়ে চড়ে বসে আলগে ব্যাগের থেকে চেনটা বের করে ধরেছে আদ্রের সামনে। পড়িসনি কেন? আপনি কাল এটা রেগে দিয়েছিলেন, তাই পড়িনি। এখন পড়ে নে। আপনি পড়িয়ে দিন। আমি পারবো না, তুই পড়ে নে। স্টিয়ারিং এর দিকে তাকিয়ে কথাখানা বলল আদ্র। আপনি পড়িয়ে দিন, না হলে আমি পড়বো না। নিপুণের শেষের কথায় আদ্র তার হাত থেকে চেনটা নিয়ে অগ্রসর হলো নিপুণের দিকে। মুহূর্তেই কাছাকাছি চলে গেল দুটি সত্তা। নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল তাদের। দুজনেই ভারী হলো ক্রমশই। ফর্সা খালি গলা দেখে আদ্র তার হুঁশ ঘুরিয়ে ফেলল। মুহূর্তেই বেসামাল হয়ে পড়ল সে। চেনের হুক লাগাতে গিয়ে আদ্র ঠোঁট অগ্রসর করলো নিপুণের ঘাড়ের দিকে। ঠিক তখনই পাশের গাড়ির হর্নে আদ্রের হুঁশ ফিরে আসে। ছিটকে সরে যায় নিপুণের থেকে। নিপুণ এখনো চোখ বন্ধ করে আছে। নিঃশ্বাসটা মনে হয় আটকে আছে গলায়, ফেলতে পারছে না। আদ্র নিজের চুল খামচে ধরলো, ধারালো গলায় বলল, এই জন্যই বলেছি নিজে পড়ে নে। শুনিসনি? আমি বললাম কিছু অঘটন ঘটে গেলে দায় আমার থাকবে না। কথাখানা শেষ করে আদ্র বেরিয়ে গেল গাড়ি থেকে। হয়তো এখন এটাই ভালো। আদ্র চলে যেতেই নিপুণ চোখ খুলে গভীর নিঃশ্বাস টানলো। এক মুহূর্তের জন্য মনে হলো সে প্রাণ হারাতে বসেছে। শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো। মনে হলো যেন আগুন ধরে যাচ্ছে, কান গরম হয়ে উঠছে। এসব কি স্বপ্ন নাকি বাস্তব? নিপুণ তার চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো এই মুহূর্তে সব অনুভূতিগুলো যেন মিশে গেছে একসাথে। ভয়, উদ্বেগ, উত্তেজনা, ভালো লাগা, ভালোবাসা। ঘামতে লাগলো সে। আদ্র বেশ দক্ষতার সহিত গাড়ি চালাচ্ছে। নিপুণ চুপচাপ বসে আছে তার পাশে। মাথাটা নিচু করে রেখেছে সে। তাকাচ্ছে না আর আদ্রের দিকে। আপাতত ডান হাত দিয়ে বাম হাতের নখগুলো খুঁড়তে ব্যস্ত সে। পারছে না নখগুলো তুলে নিয়ে আসবে। হাতের দিকেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে প্রখরভাবে। মূলত লজ্জা নিবারণের জন্য এই পন্থা অবলম্বন করতে হয়েছে তাকে। তবে এত লজ্জার মাঝেও তার এখন আদ্র ভাইকে একবার দেখতে ইচ্ছা করছে। আদ্র ভাইও কি তার মতো লজ্জা পাচ্ছে? তার মতো কি আদ্র ভাইয়েরও এখন নার্ভাস ফিল হচ্ছে? এত কিছুর পরেও নিপুণ একবার আদ্র ভাইয়ের চেহারাটা দেখবে বলে মনে মনে ঠিক করলো। যেই ভাবা সেই কাজ। খুব দক্ষতার সাথে নিপুণ তার চোখ জোড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালো। অতি সাবধানে নিপুণ একবার তাকালো আদ্রের দিকে। ন্যানো সেকেন্ডের মাথায় সে চোখ সরিয়ে নিল। খুবই হতাশ হলো নিপুণ। মনে মনে বলে উঠল, কি লোক রে বাবা! আমি ওনার এমন কর্মকাণ্ডে লজ্জায় মাথা তুলে তাকাতে পারছি না, আর উনি দিব্যি মুড নিয়ে গাড়ি চালাচ্ছেন। বলি, একটু কি লজ্জা লাগছে না? সরিও তো বললো না। একটা সরি বললে কি জিভ খসে যেত? হ্যাঁ, এমন একটা কাজ করার পরে ওনার তো সরি বলা উচিত ছিল। উনি আমাকে সরি না বলে নিজেকে নির্লজ্জ প্রমাণ করেছে। আসলে একটা নির্লজ্জ। বিড়বিড় করে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ আদ্র ভাই, মস্ত বড় নির্লজ্জ। ফের নিপুণ তার মনের কথা বদলে ফেলল। আলগা ঠোঁটে বলে উঠল, কিন্তু আমার তো এই নির্লজ্জ আদ্র ভাইকেই চাই। শুধু এবং শুধুমাত্র আদ্র ভাইকেই ভালোবাসতে চাই আমি।
কথাগুলো ভাবতেই নিপুণের চোখ খোঁটার মাত্রা বাড়ল। আদ্র নিপুণের এমন কর্মকাণ্ড সে কখন থেকেই খেয়াল করছে। কিছু বলল না সে। আজকে আর বাধা দিবে না সে নিপুণকে। এমনিতেই আজ অনেক অধিকার বোধ দেখিয়ে ফেলেছে সে নিপুণের প্রতি। এত অধিকার বোধের মালিক এখনো হয়নি, তার আগে অগ্রসর হয়ে গিয়েছে সে। এটা মোটেও ঠিক হয়নি। আদ্র স্টিয়ারিংটা গায়ের জোরে খামচে ধরল। না, এখন আর ছাড় দেওয়া যাবে না। সামনে পরীক্ষা, এখন ওর মাইন্ড ডাইভার্ট করা যাবে না। সম্পূর্ণ পড়ালেখার উপরে রাখতে হবে। এর জন্য যা করতে হবে আদ্র সবকিছুর জন্য প্রস্তুত, একদম প্রস্তুত। কথাগুলো ভাবতে ভাবতে আদ্রের বুকের গভীর থেকে একটি দীর্ঘ তপ্তশ্বাস বেরিয়ে এলো। তার দৃষ্টি পড়ল ভিউ মিররে। সেখানে নিপুণের ডাগর ডাগর আখিযুগল প্রতিফলিত হচ্ছে। কৃত্রিম সাজের পরেও এই চোখের জোড়া যেন হাসছে। হাঁটু তার চোখ সরিয়ে নিল। নিপুণ যদি আদ্রের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানে তাহলে কি এই হাসি থাকবে? দূরত্ব বাড়ালে কি নিপুণের ভালোবাসা একই রকম থাকবে? গাড়ি যত এগোচ্ছে সোহেবের বুকের ভেতর তত টিপ টিপ করছে। হ্যাঁ, এই রাস্তা তো সে চিনে। অর্পাকে এদিকেই নামিয়েছিল সে। গাড়ির গতি কমিয়ে জুনায়েদ শিকদারকে প্রশ্ন ছুড়ে দিল সোহেব। আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো? পথঘটি ঠিক মতো চিনো তো? জুনায়েদ শিকদার সোহেবের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কি মনে হয় আমি আর তোমার মা আগে আসিনি? তোমার মতো এত গাধা আমরা নই যে অন্যের বাড়িতে চলে যাব। জুনায়েদ শিকদারের কথায় আখি শিকদার তেতে উঠল। তুমি চুপ করো। ছেলেটার জন্য মেয়ের হাত চাইতে যাচ্ছে আর তুমি ওকে গাধা বলছো? বলি মেয়ের পক্ষের সামনে এমন কথা বলতে যাবে তো ওরা গাধাই ভাববে। দুটো কথা বলে শান্তি নেই আমাদের সাথে। ঘুরিয়ে পেঁচে কথার রাস্তা আমার ওপরে এসে পড়বে, এই জন্য আমি কিছু বলি না। সোহেব তাদের কথায় কান দিল না। কোনো মেয়ে দেখতে যাচ্ছে কে জানে। আদ্র না বললে সে কখনোই যেত না। আদ্রের উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে। আদ্র জানে সে অর্পাকে ভালোবাসে। আদ্র কখনোই সোহেবের বিরুদ্ধে এই বিয়ে হতে দিবে না। নিশ্চয়ই কিছু করবে আদ্র। এই বিশ্বাসে সোহেব চলেছে তাদের সাথে। বিয়ে তো সে যে কোনো মূল্যেই ভাঙবে। জোয়া অর্পাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন দেখতে বেশ চমৎকার লাগছে অর্পাকে। জোয়া অর্পার থেকে বয়সে 2-3 বছরের ছোট হবে, কিন্তু কথাবার্তায় বেশ পটু সে। ভালোর ভালো, খারাপের খারাপ। যার সাথে বন্ধুত্ব করে তার জন্য জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু যাকে তার পছন্দ হবে না তার সাথে হাজার জোর করেও ভাব করানো যাবে না। জোয়া বেশ খুঁটিয়ে খুঁটিয়ে অর্পাকে দেখছে। কিছু মিসিং মনে হচ্ছে তার কাছে। ভালো করে দেখার পর জোয়া মুখ ফুটে বলেই ফেললো, তুমি মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? একটু হাসো। সবকিছু কমপ্লিট, শুধু তোমার মুখের হাসিটাই মিসিং। এটা চলে আসলে একদম পারফেক্ট লাগবে। জোয়ার কথার প্রেক্ষিতে অর্পা সামান্য হাসার চেষ্টা করলো। সে হাসির মধ্যে মিশেছিল কিছুটা সংকোচ, কিছুটা বাধ্যবাধকতা। এই মিথ্যে হাসিটা পারফেক্ট হলো কি না না জানা নেই অর্পার। জোয়া কিছু বলতে যাবে তার আগেই নিচে গাড়ির আওয়াজ হলো। জোয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এসে গেছে আপু, এসে গেছে তারা। অর্পার কলেজায় মোচড় দিয়ে উঠল। গলা শুকিয়ে গেল। কি হবে এখন? সত্যি কি তাকে বিয়ে করতে হবে? জোয়া অর্পা দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এখানে চুপচাপ বসে থাকবে, আমি নিচে দেখে আসি। কথাটা বলে জোয়া হাওয়ায় উড়াল দিল। সবাই গাড়ি থেকে বের হচ্ছে। এমন টাইমে আদ্রের গাড়ি এসে উপস্থিত হয়েছে। গাড়ি সাইড করে রেখে নিপুণকে নামতে আদেশ দিল। নিপুণ নামার সময় পেছনের সিট থেকে 2 হাতে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে নিল। একটা হাত এগিয়ে দিল আদ্রের দিকে। আদ্র তার হাত খালি করে নিপুণের 2 হাত থেকে 2টো প্যাকেট নিয়ে নিল। তারপর সামনে হাঁটার জন্য ইশারা দিল। আপনি 2টাই নিয়ে নিলেন কেন আদ্র ভাই? তুই 2টা একসাথে পারবি না তাই? আমি 2টা একসাথে পারবো না। আমি 2টা একসাথে পারবো না, কিন্তু একটা তো নিতে পারবো। দিয়ে দিন আদ্র ভাই, হাতটা ভীষণ খালি খালি লাগছে। আদ্র থামে যায় নিপুণের শেষের কথায়। নিপুণ তো সেই কখনই থেমে গেছে। আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে, হাতটা ভীষণ খালি খালি লাগছে। আদ্র কাল বিলম্ব না করেই মিষ্টি 2টা প্যাকেটই এক হাতে নিয়ে নিল। অপর হাত পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে গাড়ির ছবি, মানি ব্যাগ আর তার মোবাইলটা বের করে নিপুণের হাতে ধরিয়ে দিল। এই নে, এবার আর হাত খালি খালি লাগবে না। নিপুণ শুধু তাজ্জব নয়নে দেখে গেল আদ্রের কার্যক্রম। এমদাদুল চৌধুরী আর রাসেল এসে তাদের সবাইকে এগিয়ে নিয়ে গেল ঘরের দিকে। রাসেলকে দেখে সোহেব আকাশ থেকে পড়ল। রাসেল এখানে কি করছে? তারা যে মেয়ে দেখতে এসেছে, রাসেল কি তাদের আত্মীয়? অর্পাও কি থাকবে এখানে? কত ধরনের কথা মনে হতে লাগলো সোহেবের। বসার ঘরে আসতেই হাসিনা বেগম আর জোয়া বেশ কয়েক ধরনের নাস্তা সাজিয়ে দিয়েছেন। সোফার সামনে রাখা ওই টি টেবিলে শিকদার বাড়ির সবার সাথে বেশ সখ্যতাপূর্ণ কথা বলছেন এমদাদুল চৌধুরী। সোহেবের চোখ কাউকে খুঁজছে। ভীষণ অস্থির হয়ে আছে সে। রাসেল আছে সোহেবের পাশে। বেশ আনন্দের সহিত কথা বলছে সে। কথা বলার এক ফাঁকে সোহেব বলে উঠল, তুই এখানে রাসেল? সোহেবের কথায় রাসেল বেশ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলল, ভাই আমার বাসায় আমি থাকবো না, কোথায় যাব?
ফাজলামো করিস না রাসেল। যা বাবা, আমি আবার ফাজলামো করতে যাব কেন? কিছুক্ষণ থেমে রাসেল এবার ভাব নিয়ে বলে, ভুলে যেও না তোমরা যে মেয়ে দেখতে এসেছো আমি তার ভাই, সম্বন্ধে তোমার শালা। আমার সাথে এভাবে কথা বললে বিয়ে কিন্তু ক্যান্সেল করে দেব। রাসেলের এমন কথায় সোয়েব তবদা খেয়ে আছে, চেহারায়ও ফুটে উঠেছে বিস্ময়। বিস্মিত নয়নে একবার রাসেলের দিকে তাকালো তো আরেকবার তার পরিবারের সকলের দিকে তাকালো। বিস্ময় যেন তাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে। আবার রাসেলের দিকে তাকাতেই মুস্কি হাসলো রাসেল। তখনই আরেক দফা তবদা খেললো সে। সোহেব তবদা মেরে বসে আছে সে কখন থেকে। সবাই তার সাথে এমন কি করে করতে পারে, এইভাবেই কোল পায় না সে। সবার কথা বাদ দিয়ে শুধু আড্ডের কথা ভাবছে। আড্ডু কি তাকে একবার জানাতে পারতো না? তাহলে তো সে এইভাবে সেজে আসতো না, বেশ পরিপাটি হয়ে নজর কাড়া লোক দিয়ে আসতো সে। এসব কথা ভেবে এখন তার বেশ আফসোস হচ্ছে। নিপুণ বসেছে সোহেবের পাশে, তার সোজাসুজি বসেছে আদ্র। নিপুণের হাতে এখনো আদ্রের দেওয়া মোবাইল, গাড়ির চাবি আর মানিব্যাগ এঁটে আছে। এগুলো এখনো আদ্র তার থেকে নেয়নি। অগত্যা হাতে নিয়েই বসে আছে সে। তবে আদ্র ভাইয়ের কোনো জিনিস এইভাবে হাতে নিতে দিলে সে সারা জীবন তা হাতে নিয়ে কাটিয়ে দিতে পারবে। হাসিনা বেগম আর এমদাদুল চৌধুরী সবার সাথে বেশ ভদ্রতা বজায় রেখে মার্জিত ভঙ্গিতেই কথা বলছে। হাসিনা বেগমের সাথে নিপুণের বেশ সখ্যতা গড়ে উঠেছে ইতোমধ্যে। জোয়া আছে এখানে, নিপুণের সাথে সেও কথা বলেছে। বেশ লেগেছে নিপুণকে তার। নিপুণ একদম তার মতোই পাগলাটে। কথার এক ফাঁকে নিপুণ বলে উঠল, আমি একটু অর্পা আপুর কাছে যেতে চাই। নিপুণের কথাটা শেষ করে সবার দিকে এক নজরে তাকায়। কেউ কোনো রিয়াকশন দিচ্ছে না বিদায় সে ইতস্তততে পড়ে যায়। মনে মনে বলে ওঠে, হেই যা, ভুলে কথা বলে ফেললাম বোধহয়। নিপুণের কথা শুনে কেউ কোনো রিয়াকশন না দিলেও তার পাশে বসা সোয়েব বেশ লজ্জা পেল। নিপুণ একবার তার মায়ের দিকে তাকালে তিনি নিপুণকে চোখ রাঙায়। নিশ্চয়ই তার মা মনে মনে এখন বলছে এ মেয়ের আক্কেল কোনোদিনই হবে না। নিপুণ তো তার মায়ের চোখে এমন কথাই খুঁজে পেল। নিপুণের কথা শুনে হাসিনা বেগম জোয়াকে বলে যেন সে নিপুণকে অর্পার ঘরে নিয়ে যায়। জোয়া হাসিনা বেগমের কথা অনুযায়ী নিপুণকে অর্পার ঘরের দিকে নিয়ে গেল। যেতে যেতে তারা বেশ কিছু কথাও বলল। অর্পা পেছন ফিরে বসে আছে। ঠিক তখনই নিপুণ অর্পাকে পেছন থেকে ডেকে উঠল, ভাবি। কণ্ঠটা তার মনে বেশ পরিচিত ঠেকলো। হ্যাঁ, এই কণ্ঠ সে চিনতে পারে, এটা নিপুণ। দ্বিতীয় সেকেন্ডও বিলম্ব না করে অর্পা দ্রুত এপাশ ফিরল। চোখের সামনে নিপুণকে দেখে সে সত্যি হতবাক হয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? নিপুণ নিপুণ অর্পার কথায় মুস্কি হাসে। সে দ্রুত পায়ে প্রবেশদ্বার অতিক্রম করে ঘরে প্রবেশ করলো। ধীর পায়ে থেমে দাঁড়ালো অর্পার সামনে এসে। কেমন সারপ্রাইজ দিলাম তোমাকে? অর্পা যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে বোধহয় জোয়া। বিস্মিত নয়নে একবার নিপুণকে আর একবার অর্পাকে দেখছে সে। মনে মনে অসংখ্য প্রশ্ন ওকে দিচ্ছে তার। অপেক্ষা না করে সাথে সাথে সে প্রশ্নটি ছুড়ে দিল নিপুণের দিকে, তোমরা দুজন দুজনকে চেনো? জোয়ার কণ্ঠে ছিল তীব্র কৌতূহল ও অধীরতা। নিপুণ অর্মার দিকে চোখ সরায়, বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, খুব ভালো করে চিনি। রাসেল স্যারের বড় আপু। প্রথমে আমারও আপু ছিল, তবে এখন আমার ভাবি হবে। কথাটা বলার সময় নিপুণের কণ্ঠে আনন্দের ছেলেকে স্পষ্ট হলো। অর্পা হতবাক হয়ে আছে, বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো, তার মানে সোহেব? অর্পার কথায় নিপুণ মাথা উপর নিচ নামলো। এদিকে তাদের অর্ধেক কথা জোয়া বুঝতেই পারল না, তবে এটা সে বেশ বুঝতে পেরেছে। শিকদার পরিবারকে অর্পা বেশ ভালো করে চিনে। জোয়া নিপুণকে সব কথা বলার জন্য তাড়া দিল। এখন যেন এই কথাগুলো শোনা জোয়ার মুখ্য কাজ। নিপুণ খাটের দিকে এগিয়ে গিয়ে সেখানে বসে। বেশ আরাম করে বসে সব কথা খুলে বলতে লাগলো জোয়াকে। সোহেব আর অর্পার দেখা হওয়া, নিপুণকে অর্পার পড়াতে যাওয়া, সবকিছু। তবে কিছু কথা নিপুণ জোয়াকে বলে না। সে কথাগুলো না বলাই উত্তম মনে করলো নিপুণ। অর্পা যদি জানতে চায় তখনও তবে জানাবে, সে এত কথা আগ বাড়িয়ে বলতে যাবে না। বসার ঘরে বিয়ের ডেট ফাইনাল হচ্ছে। তখন এমদাদুল চৌধুরী বলে উঠল, আপনারা আগে মেয়ে তো দেখুন। আমাদের মেয়ে দেখে ডেট ফাইনাল করতে হবে না ভাইজান। মেয়ে আমাদের একবার দেখা হয়ে গেছে, এখন দেখাটা তো হচ্ছে একটা আনুষ্ঠানিকতা মাত্র। অর্পাকে তো আমার সে প্রথম থেকেই পছন্দ করা। হাসিনা বেগম বললেন, তাও? তখনই অনামিকা শিকদার বলে উঠলেন, সমস্যা নেই আপা, অর্পাকে আনতে বলুন। হাসিনা বেগম অনিমা শিকদার আর আখি শিকদারের কথায় খুশি হলেন। তিনি গিয়ে ঘর থেকে অর্পাকে নিয়ে আসেন। সাথে আছে জোয়া আর নিপুণ। অর্পা বেশ লাজুক ভঙ্গিতে আছে। বসার ঘরে আসতে আখি শিকদার আর অনিমা শিকদারকে গিয়ে অর্পাকে ধরে নিয়ে আসে। অর্পা সবাইকে সালাম দেয়। সবাই সালামের উত্তর দিল।
অনিমা শিকদার অর্পাকে ধরে নিয়ে গিয়ে সোয়েবের পাশে বসিয়ে দিল। তারপর তিনি তার জায়গায় গিয়ে বসে পড়ল। অর্পা এখনো মাথা তুলে সোয়েবের দিকে তাকায়নি, মাথা বেশ নিচু করে রেখেছে। লজ্জা তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। মাথা তুলবে কি করে? সোয়েব স্বাভাবিক ভঙ্গিতে বসে রয়েছে, তার মুখে এক ধরনের নিশ্চিন্ততার ছাপ। সবাই যখন বিয়ের ডেট ফাইনালে ব্যস্ত তখন আদ্র বলে উঠল, বিয়ে কয়েক মাস পরে হলে ভালো হবে। আদ্রের কথায় সবাই বেশ চমকে ওঠে। পাশে থাকা নিপুণও বেশ অবাক হলো আদ্রের এমন কথায়। কেন? জুবাইর শিকদার বেশ গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো। আদ্র সবার দিকে দৃষ্টি দিল। সবার চোখে মুখে ঠিক একই প্রশ্ন বিদ্যমান, কেন? এইখানে এসে আদ্র প্রয়োজনে থেকে বেশি কেন কথা বলেনি? যা কথা হয়েছে তা জুবাইর শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদারই বলেছেন। তবে এখন কথাটি গুরুত্বপূর্ণ, তাই আদ্রকে বলতে হচ্ছে এই কথাগুলো। সবার সামনে আদ্র তার দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনারা সবাই কিছু মনে করবেন না, আমি অন্য কিছু বোঝাতে চাইছি না। আসলে এখন বিয়েটা না হওয়াই ভালো। আসলে নিপুণের কিছু মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন যদি বিয়ে হয়ে যায় তাহলে পড়াশোনায় প্রচন্ড রকমের একটা গ্যাপ পড়বে। তাই যদি বিয়ের ডেট পরীক্ষার পর ফেলা হয় এটা খুব ভালো হবে। আদ্রের এমন কথায় জুনায়েদ শিকদার বেশ খুশি হলেন। তার তো নিপুণের পরীক্ষার কথা মনেই নেই। তিনিও আদ্রের কথায় সায় জানালেন। তার সাথে সাথে শিকদার বাড়ির সবাই একমত হলেন। হাসিনা বেগমও বেশ খুশি হলো আদ্রের কথায়। বিয়েটা কয়েক মাস পরে হলে হাতে একটু সময় পাওয়া যাবে। বিয়ে জিনিসটা তো আর হুট করেই দিয়ে দেওয়া যায় না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আকি শিকদার গিয়ে অর্পাকে সেই সোনার ব্রেসলেটটা পরিয়ে বিয়ে পাকা করলো। সবার সহমতে বিয়ে ঠিক করা হলো আরো 3 মাস পরে। সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করলো অর্পাদের বাড়িতে। হাসিনা বেগম বেশ আয়োজন করেছেন। তার একমাত্র মেয়ের বিয়ের পাকা কথা বলতে এসেছে, তিনি কোনো আয়োজন বাদ রাখেনি। শিকদার বাড়ির সবাই অর্পার বাড়ির লোকজনের আতিথেয়তায় মুগ্ধ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ কথা বলল তারা। হাসিনা বেগম তাদের বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলো শিকদার বাড়ির বধূদের। বেশ কথাও বলছে তারা। নিপুণ একাই এসেছে অর্পাদের ছাদে, উদ্দেশ্য কিছু ছবি তোলা। কিন্তু এখানে এসে আদ্রকে দেখে সে থমকায়। আদ্র দাঁড়িয়ে আছে অর্পাদের ছাদের রেলিং ঘেঁষে। উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে থাকার কারণে সে নিপুণকে দেখতে পেল না। নিপুণ গুটি গুটি পায়ে হেঁটে আদ্রের কাছে যায় নিঃশব্দে। ছাদে কেন এসেছিস তুই? হতাশ হলো নিপুণ। এত আস্তে আস্তে পা ফেললো নিপুণ, তাও আদ্র বুঝতে পেরেছে কিভাবে। আপনি বুঝতে পেরেছেন কিভাবে আদ্র ভাই? আমি এসেছি যে আপনি তো উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছেন। নিপুণের কথায় আদ্র শুধু একটু মুচকি হাসলো। তবে নিপুণ দেখতে পেল না সে হাসি। দৃষ্টির অগোচরে রয়ে গেল সে হাসি। সে হাসি দেখতে পাওয়া এত সহজ নয়। সে হাসি তো মিলিয়ে যায় চোখের পলতে। তাইয়াবাত ইনান নিপুণ সে হাসি দেখতে পাবে না। সে হাসি দেখতে হলে তাকে মিসেস শিকদার হতে হবে, মিসেস আদ্র শিকদার। নিপুণ এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রের দিকে। বুঝে উঠতে পারছে না আদ্র কিসের ভাবনায় এত মশগুল হয়ে আছে, কি চলছে আদ্রের মনের গভীরে। কেনই বা এমন গরমে ছাদে দাঁড়িয়ে আছে? যদিও সূর্যের আলোর প্রখরতা নেই এমন, তবে তেজের প্রখরতায় যেন আকাশ বিচ্ছুরিত হচ্ছে। আকাশে তার অবস্থান পরিবর্তন হয়েছে খানিকটা, তবুও তেজ কম ছড়াচ্ছে না। বেঁকে গিয়েও বোঝাতে যাচ্ছে তার ক্ষমতা। কি করতে এসেছিলি তুই ছাদে? নিপুণের ধ্যান ছুটে আমতা আমতা করে বলে ওঠে, ছবি তুলতে এসেছিলাম আদ্র ভাই। আদ্র স্থির ও শান্ত। নিপুণ তার মতিগতি বুঝে ওঠার আগেই আদ্রের শীতল কণ্ঠে তার কানে ভেসে আসে, এদিকে আয়, আমার পাশে দাঁড়া। নিপুণের কথাটা বুঝতে কিছু সময় লাগলো। সে এখন এক অদ্ভুত মায়াবী সুর রচনা করেছে। মনে মনে বলে উঠল, এটা আদ্র ভাই তো। সময় অপচয় না করে নিপুণ আদ্রের পাশে গিয়ে দাঁড়ালো। আদ্র পকেট থেকে নিজের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাটা বের করলো। সাথে সাথে নিপুণ অবাক হয়ে গেল। আদ্র ভাই, এটা কবে কিনলেন? 2 দিন আগে। নিপুণের কথা বন্ধ হয়ে গেল। এটা তো ওর প্রিয় ফোন। কদিন আগে তো সে ড্রিম ফোন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা, এই জন্য কি আদ্র ভাই এই ফোনটা কিনেছে? কি হলো, ছবি তুলবি না? নিপুণ এক খরা ছবি তোলার জন্য নিপুণ গিয়ে আদ্রের পাশে দাঁড়ালো। তবে কিছুটা দূরত্ব রয়েই গেছে। আদ্র একটানে নিপুণকে আরেকটু কাছে নিয়ে আসলো। নিপুণ ঠিক তখনই আদ্রের দিকে অবাক পানে তাকালো। সেই মুহূর্তটা বন্দী হলো আদ্রের ক্যামেরায়। আদ্র আরো কিছু ছবি তুলিল নিপুণের সাথে। কিছু ছবি তুলে দিল নিপুণকে। নিপুণও কিছু ছবি তুলে দিল আদ্রকে। কেউ জানতে পারলো না এই নিস্তব্ধ ছাদে একজোড়া লাভ বার্ড অগোচরে তাদের ভালোবাসা বিনিময় করছে। তারা দুজন দুজনকে ভালোবাসে। তবে সে ভালোবাসা প্রকাশ্য থেকেও গোপনে। কে বলেছে গোপনে ভালোবাসা যায় না? গোপনে অগোচরেই ভালোবাসার গল্প লেখা হয়, যেখানে প্রতিটি মুহূর্তে হৃদয়ের নিঃশব্দ চিৎকারও অনুভব করা যায় সীমাহীন ভালোবাসা। নিপু, তোকে আমি প্রথমে প্রিয় সম্বোধন করিনি কেন জানিস? কারণ এখনো আমি তোকে প্রিয় বলার সেই বিশেষ অধিকার পাইনি। যেদিন তুই একেবারে আমার হয়ে যাবে তখন আমি তোকে প্রিয় বলে সম্বোধন করব। আমি যখন এই শিকদার বাড়িকে বিদায় জানাচ্ছি তখন তুই গভীর ঘুমে নিমগ্ন। ইচ্ছে করে ঘুম ভাঙাইনি তোর।
তুই ঘুমা আমার তপ্ত হৃদয়ের দীর্ঘশ্বাস। আমি খুব ভালো করে খেয়াল রেখেছি আমি যতক্ষণ তোর কাছে থাকি তুই পড়ালেখা থেকে বিচ্যুত হয়ে যাস। তাই এখন এই মুহূর্তে আমার অনুপস্থিতি শ্রেয় তোর জন্য। এই জন্য তুই আবার নিজেকে দোষ দিস না। আমি ইচ্ছে করেই দূরে সরে গেছি। ক্ষণিকের দূরত্ব যদি আমাকে সারা জীবন তোর সান্নিধ্য প্রদান করে তাহলে সেই দূরত্ব মেনে নেওয়াই শ্রেয় নয়। তুই আবার অনুপস্থিতি অনুভব করিস না। মনে করবি আমি সব সময় তোর সাথেই আছি। হয়তো তোর হৃদয়ের কোনো এক গোপন কোণে সেখানেই রেখে দিস এক লুকায়িত পদ্ম ফুলের মতো। রেখে দিবি তো? আমি চলে গেছি বেথায় বেশি খুশি হয়ে যাস না। মনে রাখিস আমি যত দূরেই যাই না কেন আমার নজর সব সময় তোর দিকেই থাকবে। তোর প্রতি সেকেন্ড প্রতি মিনিটের খবর আমার কাছে পৌঁছে যাবে সময়ে সময়ে। সো বি কেয়ারফুল। আর কোনো রকম ফাজলামোর কথা মাথায়ও আনবি না। আমাদের এই দূরত্ব মেটাতে চাস তো ভালো করে পড়াশোনা কর। শেষ পরীক্ষার দিন আমি চলে আসবো সঠিক সময়ে। সেদিন তুই তোর জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা পাবি। আই প্রমিস অ্যান্ড ইউ নো আদ্র ডাজন্ট ব্রেক হিজ প্রমিস, সো বি প্রিপেয়ার। যাই হোক, আমি এই প্রথমে একটা চিঠি লিখলাম। আগে কখনো লিখিনি বিধায় অনেক কিছু জানি না। এই কয়েকখানা কথা লিখতে আমার হাত মন সব ভেঙে গেছে। তুই আবার চিঠি পড়ে ভেঙে পড়িস না। চিঠি পড়ে আবার দেবদাস হয়ে যাস না। ভালো করে পড়িস, খেয়াল রাখিস নিজের। তোকে অনেক অনেক বেশি মিস করবো ইতি আদ্র। চিঠিখানা পড়ে নিপুণের চোখ বেয়ে তপ্ত কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চিঠিখানা ভাঁজ করে হাতের মুঠোয় পুড়ে নিল। আধ ঘন্টা যাবৎ বারান্দায় বসে আছে সে। শরীর ভীষণ দুর্বল লাগছে। আকাশ জুড়ে রোদের প্রখর আগ্রাসন। গ্রিলের ফাঁকে দিকে উত্তপ্ত রোদ এসে বারান্দার ভেতরে পড়ছে। তার মধ্যে কিছু উত্তপ্ত রশিদ ছুঁয়ে দিচ্ছে নিপুণের সারা অঙ্গ। তারা কি জানে এই রশিদ থেকে বেশি উত্তপ্ত এখন নিপুণের মন? জানে না। জানলে কি তারা এভাবে ছুঁয়ে দিত নিপুণকে? তারা যদি জানতো নিপুণের মনের উত্তপ্ততার কথা তাহলে তারা হয়তো আকাশকে অনুনয় করে বলতো। ক্ষণিকের তপ্ত রোদ্দুরের মাঝে দাও মেঘের ছায়া। বিষাদিনীর মনে যেন আজ আগুনের মায়া। রোদের চুম্বনে দগ্ধ তার হৃদয়। মেঘের ছোঁয়ায় সান্ত্বনা পাবে। আকাশ তুমি যদি জানতে তার মনের তাপ। মেঘের মাঝে লুকাতে তোমার রোদ্দুরের ভাব। কিন্তু আকাশ মেঘ করলো না, ছায়া দিল না তাকে। এই রোদ্দুরে গা ভাসাতে লাগলো নির্দ্বিধায়। কি হলো কে জানে। এই সবের কোনো প্রভাব পড়লো না তার উপর। আদ্র এই শিকদার বাড়িতে নেই প্রায় 2.5 মাস হতে চলল। নিপুণের জীবনে এসেছে এক বিশাল পরিবর্তন। সবকিছুই বদলে গেছে নিমেষে। সে এখন সারাক্ষণ পড়ালেখার মাঝেই থাকে। তাই তো টেস্ট পরীক্ষায় সবার থেকে ভালো করেছে। এখন সে আর পড়ালেখায় ফাঁকি দেয় না। সে এখন আর সেই উড়নচণ্ডী নেই। বেশ বুঝদার হয়েছে সে। এত পরিবর্তনের মাঝে শুধু একটা জিনিসই এখনো একই রকম আছে, আদ্র ভাই। নিপুণ এক দীর্ঘশ্বাস ফেললো। মৃদু স্বরে বলতে লাগলো, আপনি এমন কেন করলেন আদ্র ভাই? এটা কি বেশি দরকার ছিল? একটা চিঠি দিয়ে কি এভাবে চলে যাওয়া যায়? হঠাৎ কি হলো যে আপনাকে এভাবে চিটাগাং চলে যেতে হলো? শুধু আমার পড়ালেখা কম হয় সে কারণে? তা যদি হয় কেন আপনি আমার ওঠার অপেক্ষা করলেন না? অন্তত শেষবার দেখা দিয়ে যেতেন। আপনি কেন আমায় বলে গেলেন না আদ্র ভাই? আপনার যাওয়ার থেকে আমার বেশি কষ্ট দিয়েছে আপনার না বলে যাওয়াটা। আপনি আমাকে বুঝতে পারেননি আদ্র ভাই। নিপুণ। আখি শিকদারের ডাকে নিপুণ চোখ মুছল। চিঠিখানা অগোচরে টবের ফাঁক দিয়ে রেখে দিল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করলো ক্ষণিকের মাঝে। তুই এই রোদের মধ্যে বসে আছিস কেন? এমনি। এমনি কি? চেহারার কি হাল করেছিস তুই এই কয়েক মাসে দেখেছিস? যে পড়াশোনার শান্তি কেড়ে নেওয়া লাগে না সে পড়াশোনা। আখি শিকদারের কথায় নিপুণ ক্ষীণ হাসলো। বিষাদগ্রস্ত স্বরে বলে উঠল, তুমি বলছো এই কথা আম্মু? তোমার তো বেশি আক্ষেপ আমার পড়ালেখা নিয়ে। এখন তুমি এমন কথা বলছো? আখি শিকদার নিশ্চুপ। কি বলবে তিনি? নিপুণ তো সত্যি কথাই বলেছে। আখি শিকদারের ভাবনার মাঝে নিপুণ উঠে দাঁড়ালো। বারান্দা ত্যাগ করে ঘরের ভেতরে প্রবেশ করলো। ক্ষীণ স্বরে বলে উঠল, দরজাটা বন্ধ করে দিও, আমি এখন একটু ঘুমাবো। অগত্যা আখি শিকদার আর কথা বাড়ালো না। বারান্দার দরজাটা বন্ধ করে তিনি রুম ডোরটি ভিড়িয়ে দিলেন। অতঃপর ত্যাগ করলেন সে স্থান। আখি শিকদার যাওয়ার পর নিপুণ খাট থেকে নেমে বারান্দায় যায়। তারপর টবের পেছন থেকে বের করে আনে আদ্রের সে চিঠিখানা। খানিকের মধ্যে বারান্দা ত্যাগ করে সে। দরজাখানা আগের মতো বন্ধ করে চলে যায় আলমারির কাছে। খুব যত্ন সহকারে চিঠিটা তুলে রাখে সে মেরুন রঙের শাড়ির ভাঁজে।
সময়ের নিরলস প্রবাহ আমাদের জীবনকে একটি অদৃশ্য সুতোয় বাঁধে রেখেছে। কারো থমকে যাওয়ার কোনো অবকাশ নেই। সময়ের মহাসমুদ্রে আমরা কেবলমাত্র ক্ষণস্থায়ী নাবিক মাত্র, অমোঘ গতিধারায় ভাসমান। সময় গড়িয়ে চলেছে সময়ের গতিতে, থেমে নেই কারো জীবন। যে যার মতো করে চলছে। সবার জীবনের প্রবাহ একটি নির্দিষ্ট পথে বহমান, যেন তারা একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। কিন্তু নিপুণ সেই ধারাবাহিকতাকে অমান্য করে স্রোতের বিপরীতে যাত্রা করছে। সময়টা তখন 12টার ঘরে। নিপুণ এখনো পড়ছে। অনিমা শিকদার একবার এসেছিল বটে, হয়তো 9:30 নাগাদ। নিপুণের সাথে বেশ খানিকক্ষণ গল্প করে গেছে। তখনকার সময়ের পড়াটা এখন শেষ করছে নিপুণ। পড়ার মাঝে মোবাইলের আওয়াজ শোনা গেল। নিপুণ স্ক্রিনের নাম না দেখেই আগে সাইলেন্ট করে নিল মোবাইলখানা। সে নিঃশব্দে দৃষ্টিপাত করলো দরজার দিকে। এত রাতে কর্কশ কণ্ঠে মোবাইল বাজাটা মোটেও শোভনীয় কিছু নয়। কেটে গেল মোবাইলটা। পাশে সোহেবের রুম, হয়তো এখনো জেগে আছে। আজ শুনলে নিশ্চয়ই উঠে যাবে। বইটা বন্ধ করে নিপুণ আস্তে দরজার কাছে যায়। আলতো হাতে দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসে সে। কে কল দিবে? হয়তো রূপা। ও ছাড়া মোবাইলে তো আর কেউ কল দেয় না। কথাগুলো যখন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, তখন সে ভাবনার মাঝে আবারও মোবাইলটা আবার বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে ভেসে আছে একটা নাম, যে নাম দেখে মুহূর্তে দিশেহারা হয়ে পড়ল নিপুণ। হৃদয়ের গতি যেন থেমে গেছে মুহূর্তে। আদ্র ভাই। কলটা ধরতে পারল না সে। তার আগেই বিদায় জানিয়ে কেটে গেল কলটা। নিপুণের মধ্যে অস্বস্তি কাজ করছে। শরীরটা একটু গরম হতে শুরু করেছে। চোখগুলো জ্বালা করছে। ঠোঁটগুলো ফুলে ফেঁপে উঠছে নিপুণের। এই মানুষটা আজ কল করলো কেন? এত মাস পর এখন মনে পড়েছে তার আমার কথা। কথাগুলো ভাবতে ভাবতে নিপুণের চোখে জল এলো। নির্লজ্জ চোখে জ্বালা পড়া যেন কমছে না। দুহাত দিয়ে অযত্নে গড়িয়ে পড়া চোখের জলগুলো মুছে নিল। কাঁদবে না সে? কাঁদবে কেন? ওই নিষ্ঠুর মানবীর জন্য কাঁদবে না সে? কিছুতেই না। সে তার হাতের তালু দিয়ে চোখের নিচে লেগে থাকা অবশিষ্ট জলগুলো মৃদুভাবে মুছে ফেলল। এই আন্দোলনে তার চোখগুলো যেন আবারও নির্মল হয়ে উঠল। অনবরত কল আসতে লাগলো তার মোবাইলে, কিন্তু ধরতে পারল না সে। কোনো এক অদৃশ্য জড়তা কাজ করলো বোধহয়। পরিস্থিতি যেন তাকে বাস্তব থেকে দূরে সরিয়ে নিচ্ছে। প্রতিবার কলের সুর শুনে তার মন আরো ভারাক্রান্ত হয়ে উঠছে। এমন অবস্থায় সে কি করবে ভেবে পেল না। হাতে থাকা মোবাইলটা বেজে ওঠায় বেশ খুশি হলো সোহেব। মাত্রই অর্পার সাথে কথা শেষ করে কিছু কাজ করতে বসেছে সে। আদ্র চট্টগ্রাম যাওয়ার পর এখানের কাজ সব তাকেই সামলাতে হয়। এত আনন্দ সহিত কল রিসিভ করে হ্যালো বলতে ফোনের অপর পাশ থেকে ভেসে এলো কর্কশ কণ্ঠের এক আওয়াজ। তোর বোন কোথায় সোহাইব? হঠাৎ এমন প্রশ্নে সোহেব থতমত খেয়ে গেল। এমন প্রশ্নের কি জবাব দিবে সে? ঘরে। ঘরে তা আমিও জানি। আমি কল করছি, কল ধরে না কেন? আমি কি করে জানবো ভাই ও কল ধরছে না কেন? হয়তো ঘুমিয়ে গেছে। সোহেবের এমন উত্তরে আদ্র বেজায় চটে যায়। উদ্দীপ্ত কণ্ঠ তার বলল, জানিস না মানে কি? তোর ঘরের পাশে তো তোর বোনের ঘর। যা গিয়ে বল কল ধরতে। আর যদি ঘুমে থাকে তাহলে ঘুম থেকে উঠিয়ে দিবি। এই তো, যখন ভালোবাসো তাহলে চলে গেলে কেন এভাবে ভাই? তুমি জানো ওর কি অবস্থা এখন? কারোর সাথে মিশে না ভালো করে, ছোটাছুটি করে না আর আগের মতো। এখন আর বেশি করে খাবারও খায় না। আমি যে ওকে বকা দেব, শাসন করব, ও সব রাস্তা বন্ধ করে দিয়েছে। স্বার্থপর। স্বার্থপর? তোরা আসলে একটা স্বার্থপর। ভাই বোন দুটোই একরকম। তুই শুধু তোর বোনেরটা দেখলি, আমারটা দেখলি না? তোর বোনের থেকে 2.5 মাস দূরে থাকায় তোর বোনের এই অবস্থা। আর আমি কয় মাস দূরে আছি হিসেব আছে তোর? 10 বছর হতে চললো, দীর্ঘ 10 বছর। এখনো সময় শেষ হচ্ছে না। আমি আর অপেক্ষা করতে পারবো না রে সোহাইব, আর পারবো না। আদ্র তো ঠিকই বলেছে। নিপুণ তো এই কয়েক বছর হলো প্রেমে পড়েছে, ভালোবেসেছে আদ্রকে। দূরত্ব হয়েছে এই কয়েক মাসের। এই সামান্য দূরত্ব, এতেই নিপুণের এমন অবস্থা। কিন্তু আদ্র, সে তো নিপুণের অপেক্ষায় সে দীর্ঘ 10 বছর ধরে। সে কি ভাবে তাহলে নিজেকে এত দৃঢ় রেখেছে? সোহেব কিছু বলতে পারলো না আদ্রের কথার প্রেক্ষিতে, শুধু চুপ করেই রইল। সোহেবের নিস্তব্ধতা ভেঙে গেল আদ্রের গুরুগম্ভীর ডাকে। শোন, তোর বোন যদি আজ কল না ধরে তাহলে অর্পার সাথে বিয়ের কথা ভুলে যা। এমন কাজ করব তোর বিয়ে কোন দেশে পালিয়ে যাবে। যা গিয়ে তোর বোনকে বল আমার কল ধরতে। তোর বোনের সাথে আমার এখন প্রেম পাচ্ছে, কথা বলতে হবে। গো কুইক। কথাটা বলে আদ্র কল কেটে দেয়। সোহেবের এতক্ষণের ভাবনায় পানি ফেলে দেয় আদ্রের শেষের নির্লজ্জ মার্কা কথা। সোহেব মনে মনে বলে উঠল, ইস, আমি কার প্রতি এতক্ষণ ধরে সহানুভূতি দেখানোর কথা ভাবছিলাম, যার জন্য ভাবছিলাম সেই কিনা আমার বিয়ে ভণ্ডুল করার জন্য হুমকি দিচ্ছে। এ তো দেখি ঘর শত্রু বিভীষণ।
সোহেব আর কথা না বাড়িয়ে নিপুণের ঘরের দিকে হাঁটা দিল। ঘরের সামনে আসতেই দেখতে পেল দরজার ফাঁক দিয়ে লাইটের আলো আবছা হয়ে বের হয়ে আসছে। তার মানে নিপুণ এখনো জেগে আছে। এতক্ষণ আড্ডের চিঠিখানা হাতে নিয়ে বসেছিল নিপুণ। দরজায় কড়াঘাতের শব্দে নিপুণের ধ্যান ছুটে যায়। চিঠিটা মুহূর্তে আলমারিতে রেখে দরজার কাছে এগিয়ে যায়। এই কাজটা করতে বোধহয় তার 2 মিনিটের সময় ব্যয় হয়নি। নিজেকে বেশ পরিপাটি করে দরজাটা খুলে দিল সে। এত রাতে সোহেবকে দরজার সামনে দেখে নিপুণ বেশ অবাক হলো। কি হয়েছে তুমি এত রাতে? তোরা আমাকে শান্তিতে থাকতে দিলি কোথায়? আদ্র ভাই কল করলে আল্লাহর ওয়াস্তে একটু ধরিস, না হলে আমাদের সর্বনাশের জন্য দায়ী তুই থাকবি। কথাটা বলে সোহেব চলে গেল। পেছনে বেজে উঠল নিপুণের স্মার্টফোনটা। নিজেকে বেশ পরিপাটি করে নিপুণ কলটা ধরেছে। অবশ্য কলটা ধরতে বেশ খানিকটা সময় নিয়েছে বটে সে। কলটা ধরতেই ফোনের স্ক্রিনে আদ্রের শ্যামবর্ণের মুখখানা সদৃশ হয়ে উঠেছে। নিপুণের মনটা হুহুক করে ওঠে, কান্নাগুলো দলা পাকিয়ে যায় গলায়। কথা বলতে পারে না সে, এক নিমিষে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। কল ধরছিলি না কেন? কোথায় ছিলি এতক্ষণ? নিপুণ এখনো কথা বলছে না, নিগুড় দৃষ্টিতে চেয়ে আছে আদ্রের পানে। আদ্র নিপুণের এমন দৃষ্টিপাত বুঝতে পারে, পড়তে পারে নিপুণের এই নিগুড় চাহনি। সে কি করবে? তার তো তখন কিছু করার ছিল না, তখন দূরত্ব বাড়ানো প্রয়োজন ছিল। সে যদি জানতো তার প্রিয়তমার এমন অবস্থা হয়ে সে কি কখনো যেত? সে তো এত দূরত্বে থেকেও তার প্রিয়তমাকে সবসময় নজরবন্দি করেছে। তাকে তার প্রিয়তমা জানে। আদ্র করুণ চোখে তাকায়। আমার সাথে কথা বলবি না নিপু? আপনি কল করেছেন কেন? নিপুণের কণ্ঠনালী থেকে কথা বেরোতে চায় না। শব্দগুলো বেরোতে নিপুণের কণ্ঠনালী কেঁপে কেঁপে ওঠে, যেন প্রতিটা কথা বেরোতে নিপুণের কণ্ঠনালীতে কেউ ছুরি চালিয়েছে। এত ব্যথা করছে। এই সামান্য কথাটা বলে নিপুণ আর গলাধকরণ পারছে না। সন্তর্পণে তার চোখে বেয়ে নোনা জল বেরিয়ে আসে। আদ্র তা দেখে ফোনের ভেতর থেকে থমকে ওঠে। কাঁদছিস কেন তুই অসভ্য? আমি কি মরে গেছি যে এইভাবে কাঁদতে হবে? আর কি অবস্থা করেছিস তুই নিজের? আমি চিঠিতে এই বলে এসেছিলাম। নিপুণ কাঁদে। তীব্র গতিতে চোখের জলগুলো বেরিয়ে আসে কোটর ছেড়ে। থামতে চায় না তারা। এমন অবস্থায় প্রিয় মানুষের মুখ থেকে বিষাদপূর্ণ কথা কার ভালো লাগবে? নিপুণ, তুই কান্না থামাবি নাকি আমি এসে এখন তোকে থাপড়ে যাব? নিপুণের কান্নার বেগ যেন একটু কমে আসে। নাক টেনে বলে, আপনি এসে থাপড়ে যান আদ্র ভাই। মুহূর্তে আদ্র শান্ত হয়। তার প্রিয়তমা তাকে ডাকছে। যে মেয়ে থাপ্পড় খেতে নাড়াচ্ছিল সে আজ ছেড়ে থাপ্পড় খেতে চাইছে। আসবো? চলে আসুন আদ্র ভাই। এক্ষুনি আসবো? রাত 1টা বাজে, কিন্তু ভেবে বল আসবো। নিপুণ সময় দেখে নেয়। টনক নড়ে তার। এখন তো অনেক রাত, কত বিপদ আপদ হয় রাস্তাঘাটে। দ্রুত গতিতে বলে ওঠে, তাহলে কাল সকালে আসবেন, এখন আসার দরকার নেই। আচ্ছা। আদ্র বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়ায়, সম্মতি জানায় নিপুণের কথায়। প্রিয়তমার কথাগুলো মানলে যদি প্রিয়তমা খুশি হয়, শান্ত হয়, তাহলে কথাগুলো মানতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, উল্টো লাভ। প্রিয়তমা খুশি হলে সে হাসে। তার মুখ চন্দ্রের ন্যায় উজ্জ্বল হয়, ঠোঁট বাঁকা চাঁদের মতো মেলে যায়, বড়া পিঠার ন্যায় গালগুলো ফুলে ফেঁপে ওঠে। প্রিয়তমার এই জিনিসগুলো দেখার জন্য হলেও তাদের কথায় হ্যাঁ হ্যাঁ মেলানো উচিত। এটাই একটা হৃদয়বান পুরুষের কর্তব্য। আর সে কর্তব্য আদ্র খুব ভালোভাবে পালন করতে চায়, করবে। আদ্র কথাগুলো ভাবার মাঝে নিপুণ আধো আধো কণ্ঠে বলে উঠল, আপনি এতদিন আমাকে কষ্ট দিয়েছেন আদ্র ভাই। আপনি এতদিন আমাকে এখানে ছেড়ে ওই চট্টগ্রাম গিয়ে থাকলেন কেমন করে? আপনার কি আমাকে মনে পড়েনি? ভুলে গেছেন আপনি আমাকে আদ্র ভাই? আমাকে একটা কলও দেননি আপনি। সব কষ্ট পুষিয়ে দেবো তোকে, শুধু পরীক্ষাটা একবার শেষ হোক। আর তোকে কল দিলে কি তোর দুটো শিং উঠতো? আমি তোর সাথে কথা না বলেও তোর সব খবর খোঁজ নিয়েছি, না হলে আজ কল করতাম না। আর রইল বাকি তোকে ভুলে যাওয়ার কথা, তাহলে শোন, আজ থেকে 10 বছর আগে হঠাৎ করে তোকে ভালোবেসেছিলাম। সেই দিনের পর থেকে আজও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও তোকেই বাসবো। 1000 জন আমার চোখের সামনে এসে উলঙ্গ হয়ে নাচলেও আমি তোকেই ভালোবাসবো। জানিস, তোর অনুপস্থিতি সবসময় আমাকে একা অনুভব করায়, এখনো করাচ্ছে, কিন্তু বিশ্বাস কর, তোকে ভুলতে দেয় না। সব সময় মনে করায় আমার তুই আছিস। নিপুণের মস্তিষ্ক আদ্রের বলা কথাগুলো প্রবলভাবে ছোটাছুটি করতে থাকে। মন খারাপগুলো প্রজাপতি হয়ে উড়ে যেতে থাকে চারদিকে। কি এমন ছিল কথাগুলোর মধ্যে? ভালোবাসা, তার প্রতি গভীর ভালোবাসা। হ্যাঁ, তাই তো। এই যে এখন এক পশলা সুখ এখন তার মনে অবিরত ছোটাছুটি করছে, যা তার এতদিনের বুক ভরা শতকোটি আহাজারি মুছে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে সবকিছু। তাই তো ভালোবাসা, আদ্রের ভালোবাসা। ক্ষণিকের মধ্যে নিপুণ প্রাণোচ্ছল হয়ে ওঠে। খুশির ঢেউ আজ মনের মধ্যেখানে আস্তে পড়ছে। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, আপনি কাল কখন আসবেন আদ্র ভাই? ঠিক নেই, কখন আসা যায় বলতো? আপনি যখনই আসেন আসুন।
তবে সাবধানে গাড়ি চালিয়ে আসবেন, আমি অপেক্ষায়। কথাটা বলে নিপুণ আদ্রকে কথা বলার সুযোগ দিল না। তার আগেই খট করে কেটে দিল ফোনখানা। আজ তার ভীষণ লজ্জা পাচ্ছে। উফ, এত লজ্জা কেন? আদ্র ভাই তাকে ভীষণ ভালোবাসে এই জন্য, নাকি অন্য কারণে? লাইট নিভিয়ে শুয়ে পড়ল সে, তবে ঘুম চোখে ধরা দিল না তার। চোখ বন্ধ করে আদ্রের বলা প্রতিটা কথা স্মরণ করতে লাগলো। এ যেন এক অন্যরকম অনুভূতি। মুস্কি হেসে ওঠে সে। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার। আজ যেন শুধু ভাবতেই ভালো লাগছে। বালিশে মুখ চেপে খিলখিল করে হাসে নিপুণ। কিছুদিন পর সে কন্যা 20 বছরে পদচারণ করবে, সে এক অষ্টাদশীর ন্যায় আচরণ করতে লাগলো, যেন আজ সে প্রথম প্রেমে পড়েছে। প্রেমে পড়ার মুহূর্তগুলো কি সত্যি এমন হয়? সময় পেরোয়, চোখ বুজে আসে তার, ধীরে ধীরে তলিয়ে যায় ঘুমের দেশে। আজ যেন এক অন্যরকম শান্তি। ফজরে আজান দিয়েছে। জুবাইর শিকদার আর জয়নাল শিকদার মসজিদ থেকে এসেছে অনেকক্ষণ। জুনায়েদ শিকদার ইদানিং বাড়িতেই নামাজ পড়ে। তার পায়ে জয়েন্টের ব্যথা বেড়েছে। হাঁটা চলা একটু বেশি করলে তার পায়ের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তখন পা ফুলে ফেফে একাকার অবস্থা। তিনি অফিসের কাজকর্ম এখন অনেকটা কমিয়ে দিয়েছেন। তার ভাষ্যমতে বাড়ির ছেলেপেলেরা এখন অফিস দেখাশোনা করছে, করুক, আর তার এখন ছুটি। বাড়ির গিন্নিরা এক একজন নামাজ পড়ে নিজ নিজ কামরায় আছে। কেউ এখনো বেরোয়নি। বেরোবেই বা কেন? নাস্তার ঝামেলা তেমন একটা নেই। নাস্তার ঝামেলা কমাতেই তো আগের দিন পরোটা বেলে ফ্রিজে রেখে দিয়েছে। এগুলো নাস্তার আগে দিয়ে ভেজে নিলেই চলবে। সবাইকে আলু ভাজা আর অমলেটের সাথে বেশ পরিবেশন করা যাবে। সবাই তো নাস্তা করবে সেই 7টা থেকে 7:30টায়। এখনো বেশ খানিকটা সময়। সকাল 5টায় অ্যালার্ম দিয়ে রেখে নিপুণ উঠেছে 6টায়। 1 ঘন্টা লেট। যার দরুন আজ তার নামাজ মিস। মুখ দিয়ে রান্নাঘরের দিকে হাঁটা লাগালো সে। একেবারে বেশি আলো নেই, সূর্য এখনই সম্পূর্ণ ওঠেনি। তবে সে আলো আছে, তার জন্য কৃত্রিম আলোর প্রয়োজন পড়বে না। নিপুণ রান্নাঘরে গিয়ে চুলায় চা বসায়। তার কেমন অস্বস্তি হয়, বুকের মাঝে কেমন একটা করে ওঠে। কেউ কি তাকে দেখছে? কে দেখছে? বড় মা, মা নাকি চাচি? সোহেব তো এত সকালে উঠবে না, তাহলে দুরু দুরু বুক। যখন সে পেছনে ফিরে তখন তার আত্মার রাম খাঁচা ছাড়া হয়ে যায়। চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় সে। কি করবে এখন সে? তার হৃদয়ের স্পন্দন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। ক্ষণিকের মধ্যে তার সারা শরীর জুড়ে এক শীতল স্রোত বইতে লাগলো। নিপুণ হতভম্ব, নির্বিকার। এটা কিভাবে সম্ভব? আদ্র ভাই? তার মুখ বন্ধ, চোখগুলো স্থির, যেন চোখ দিয়ে কিছু বলতে চাইছে, বলতে পারছে না। হয়তো স্তব্ধতার কারণে কথা বন্ধ হয়ে গেছে। আদ্র দূরত্ব ঘুচিয়ে নিপুণের দিকে অগ্রসর হয়। নিপুণ কখনো নির্বিকার চিত্তে চেয়ে আছে আদ্রের পানে। আদ্র কাছাকাছি এসে বা হাতে গ্যাসের চুলাটা বন্ধ করে, অতঃপর তাকায় নিপুণের দিকে। আদ্র চুলাটা বন্ধ করায় নিপুণ সেদিকে তাকায়। চায়ের লেখা শুকিয়ে গেছে, পোড়াগন্ধ বেরিয়েছে। কিন্তু এতক্ষণ ধরে নিপুণ পোড়াগন্ধ পায়নি কেন? আদ্রের দিকে তাকিয়েছিল বলে? আচ্ছা, আদ্রকে এমন দেখাচ্ছে কেন? এত উস্কো খুস্কো? সারা রাত কি ঘুমায়নি আদ্র ভাই? বারবি চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, যেন আস্তে এক পাখির বাসা। জায়গা পেলে নিশ্চয়ই এখানে একটা পাখি এসে বসতো। চোখে যেন তার ঘুমেরা এসে কলিং বেল চাপছে, যেন ঘুমেরা চোখে দোরগোড়া এসে হাত জোর করে আকতি মিনতি করছে চোখ জোড়া একটুখানি বন্ধ করার জন্য। ঠোঁট জোড়াটাও কেমন শুকিয়ে আছে। নিপুণের কষ্ট হয় আদ্রের ঠোঁটের জন্য। আচ্ছা, আদ্র ভাই কি নিজের ঠোঁট জোড়ার একটু যত্ন নিতে পারে না? এত অযত্ন কেন? নিপুণের এখন বলতে ইচ্ছে করছে। আদ্র ভাই, আপনি নিজের প্রতি এত বেখেয়ালি কেন? একটু যত্ন নিতে পারেন না নিজের? আপনি নিজের যত্ন নিতে না পারলে আমাকে বলুন, আমি আপনার যত্ন নেয়ার জন্য এক পায়ে খাড়া। কথাগুলো ভাবার সাথে সাথে নিপুণের ঠোঁট উল্টে আসে। কি ভাবছিস তুই? নিপুণের ধ্যান ভাঙে, চকিত হয়। কতক্ষণ ধরে আদ্রের দিকে তাকিয়ে আছে সে। চোখের পলক কয়েকবার ঝাপটে নিল। কিছু কথা বলার জন্য উদ্যত হলো। আদ্রের চোখের দিকে তাকাতেই দেখতে পেল আদ্রের নিশকালো দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। নিপুণ দৃষ্টি সরালো না। আদ্রের চোখে চোখ রেখেই আদ্রকে জিজ্ঞেস করলো, আপনি এত সকালে এখানে কিভাবে আসলেন? গাড়িতে করে। আদ্রের এমন খাপছাড়া উত্তরে নিপুণ বিরক্ত হয়। কপালের মাঝে 2-3খানা ভাঁজ পড়ে। সে এমন উত্তর আশা করেনি। করবেই বা কি করে? এমন একখানা প্রশ্নের কি এমন উত্তর হয়? নিপুণ মুখ দিয়ে চসূচক আওয়াজ করে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আমি আপনাকে এটা জিজ্ঞেস করিনি। কি জিজ্ঞেস করেছিস? আপনি চট্টগ্রাম ছিলেন, সেখান থেকে ঢাকা কিভাবে আসলেন এত তাড়াতাড়ি? গাড়িতে করে এসেছি। নিপুণ এবার ভীষণ বিরক্ত হয়। তার প্রশ্নের এমন উত্তর হয় না। আদ্র ভাই ইচ্ছে করে একই উত্তর দিচ্ছে। নিপুণ এবার রাগে গজগজ করতে থাকে। আর কোনো প্রশ্ন করে না সে। প্রশ্ন করবেই বা কেন? এই রকম উত্তর শোনার জন্য? আদ্র নিপুণের দিকে চায়। 1 পা 2 পা করে এগিয়ে একটুখানি কাছে আসে। হাত দিয়ে পেঁচিয়ে নিপুণের হাতটা আদ্র তার হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর হাতটাকে উল্টো দিকে পেঁচিয়ে এক ঝটকায় নিপুণকে তার বুকের উপর এনে ফেলে। নিপুণের পিঠ গিয়ে থাকে আদ্রের বুকে। তোর শরীরের মধ্যে মাংস নেই 16 কেজি, কিন্তু রাজ্যে মিলিয়ে 16 32 কেজি আছে।
এত কিছু শরীরে রাখিস কিভাবে? নিপুণের অনুভূতি অদ্ভুত হয়। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডটা বোধহয় তবলা বাজাচ্ছে। তাকধুম তাকধুম আওয়াজ হচ্ছে ভীষণ। নিজেকে শান্ত রাখার বেশ আপ্রাণ চেষ্টা চালালো সে। লম্বা শ্বাস টেনে নিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, যেভাবে ইচ্ছে সেভাবে রাখি, তাতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। আমার না হলে কার? জানি না, ছাড়ুন, আমার শরীর খারাপ লাগছে। নিপুণের কণ্ঠ কাঁপে। আড্ড ঠোঁট বাঁকিয়ে হাসে। উল্টো দিকে ফিরে থাকা নিপুণ সে হাসি দেখতে পায় না। আমি ছুলেই তো শরীর খারাপ হয়, আর সে তুই কিনা আমাকে পেতে চাস? পারবি তো আমায় সামলাতে? মনে তো হয় না। দেখিস কিন্তু আমি ছুলেও কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবি। আড্ডের কণ্ঠে তাচ্ছিল্য। নিপুণের অন্তরাত্মা কেঁপে ওঠে আড্ডের কথায়। খানিকের মধ্যে মোচড়ামুচড়ি শুরু করে দেয় সে। আড্ডের হাত থেকে এখন ছুটতে পারলেই যেন সে বেঁচে যাবে, কিন্তু পালাতে পারে আর কোথায়? এমন একটা সুঠামদেহী পুরুষের হাত থেকে ছাড়া পাওয়া কি আর চারটেখানি কথা? মনে মনে আল্লাহর কাছে আকুতি মিনতি করে যায়, আল্লাহ, তোমার ইশারায় মাটি ভাগ করে দাও, আমাকে সেখানে টেনে নাও। আল্লাহ বোধহয় একটু সদয় হয় তার প্রতি। আদ্র ছেড়ে দেয় তাকে। ছাড়ার সাথে সাথে নিমুখ ছিটকে দূরে সরে যায়, কিন্তু আদ্র সে যেমন ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে থাকে। নির্বিকার চিত্তে নিপুণ এখান থেকে উদ্যত হলেই আদ্র পেছন থেকে ডেকে ওঠে, দাঁড়া। নিপুণের পা জোড়া থেমে যায়। চেয়েও যেন পা চালাতে পারছে না। পালাচ্ছিস? নিপুণ কিছু বলতে পারে না, গলা ধরে এসেছে। কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, পালাবো কেন? আপনি বাঘ না ভাল্লুক? আড্ড ভুরু কুচকে তাকায় নিপুণের দিকে। নিপুণ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এখনো। দৃষ্টি ফেলতে পারছে না আড্রের দিকে। চোখের পলক ঘন ঘন ঝাপটাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে পালাতে পারলেই যেন তার শান্তি। রাত 1:30 গাড়িতে উঠেছি, হাই স্পিডে গাড়ি চালিয়ে এসেছি, আর তুই কিনা আমার থেকে পালিয়ে যাচ্ছিস। যা পালা আর কিছুদিন, তারপর তুই আর কোথায় পালাবি তা আমিও দেখব। আড্ড কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, ঘরে যাওয়ার সময় গোলাপি রঙের ট্রলিটা নিয়ে যাস, ওটা তোর। আর কেউ যেন আমাকে দুপুর পর্যন্ত ডিস্টার্ব না করে, আমি ঘুমোবো। আমার ঘুমের সুরক্ষার দায়িত্ব আমি তোকে দিলাম। কেউ যদি আমার ঘুম ভাঙায় তাহলে এর দাম তুই দিবি। কিভাবে দিবি তা আমি জানি না, শুধু জেনে রাখ এর মূল্য খুব ভয়ঙ্কর ভাবে নিব আমি। কথাটা বলে হন হন করে পা চালায় দোতলার দিকে। ধপধপ পা ফেলে চলে যায় নিজের ঘরের সামনে। পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে চলে যায় নিজের ঘরে। ধরম করে লাগিয়ে দেয় দরজাখানা। প্রথম থেকে শেষ নিপুণ দেখতে থাকে। বুঝতে পারে না কিছু। কি এমন হলো? আগে যাওয়ার কথা তো ছিল তার। আদ্র ভাই আগে গেল কেন? সে কি কিছু করেছে এখন? ট্রলি ব্যাগটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে যেতে থাকে। মনে মনে বলে ওঠে, কি আছে এই ব্যাগে? এত ভারী কেন এটা? বেলা হয়েছে। ঘড়ির কাঁটা তখন 7:30 ঘরে। শিকদার বাড়ির গিন্নিরা উঠে রান্নার কাজে হাত লাগিয়েছে বেশ খানিকক্ষণ। বুয়া আজ ঘর মুছবে। কি কি কাজ করতে হবে অনিমা শিকদার তা বুয়াকে বুঝিয়ে দিচ্ছে। জেসমিন শিকদার টেবিল পরিষ্কার করছে। এক্ষুনি সবাই এসে পড়বে নাস্তার টেবিলে। আখি শিকদার মুরগির মাংস রান্না করছেন। অবশ্য মাংসগুলো কালই কষিয়ে রেখেছিলেন। এখন শুধু একটু পানি দিয়ে মিনিট 10 ফুটিয়ে নিলেই হবে। নিপুণ আজ সবার সাথে নাস্তা করবে। নিজেকে বেশ গুছিয়ে নিচে নেমেছে সে। সবাই যেন বেশ অবাক হলো তাকে দেখে। অবাক হওয়ারই কথা। এই 2.5 মাস তো সে সবার সাথে নাস্তা করেনি। নেমেই নিপুণ চলে গেল রান্নাঘরের দিকে। এক পলক দেখে নিল পরিস্থিতি। সন্তর্পণে একবার দোতলায় আদ্রের ঘরের দিকে চাইল। এখনো দরজা বন্ধ। তার মানে আদ্র ভাই এখনো ওঠেনি। তখনই বুয়া অনিমা শিকদারকে বলে উঠল, ভাবি, আদ্র বাবার ঘরটা কি পরিষ্কার করুম? বুয়ার কথায় নিপুণের শুকনো গলায় কাশি উঠে যায়। সে কিছু বলবে তার আগে অনিমা শিকদার বলে ওঠে, আপনি কিভাবে পরিষ্কার করবেন আপা? আদ্র কি বাড়িতে আছে? আর তালা দেখেন না তার ঘরে? না ভাবি, তালা তো নাই, দরজা তো খোলা। অনিমা শিকদার চমকে ওঠে। তার ছেলে এসেছে আর সে জানে না। হাতের কাজ ফেলে দ্রুত আদ্রির ঘরে যেতে উদ্যত হন তিনি। ঠিক তখনই পেছন থেকে চিৎকার ছড়ে নিপুণ, দাঁড়াও বড় মা, তোমরা এখন ওই ঘরে যেতে পারবে না। শিকদার বাড়িতে আজ রান্নাবান্নার বেশ ধুম পড়েছে। তা রান্নাবান্নার ধুম পড়বে না? তাদের আলালের ঘরের দুলাল আজ প্রায় 2.5 মাস পর বাড়িতে এসেছে। এতেই তাদের খুশির ইয়াত্তা নেই। অনিমা শিকদার বেশ রসিয়ে কষিয়ে রান্না চাপিয়েছেন। সাথে সহযোগী আছেন আখি শিকদার আর জেসমিন শিকদার। কাজের বুয়া ঘর পরিষ্কার করে টুকটাক সব করে দিয়ে চলে গেছেন। নিপুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রান্না দেখছে। শুধু কি রান্না দেখছে? মাচাচিদের 1000টা কথা শুনছে। সাথে নিজেও কিছু আজগুবি কথা নিয়ে বকবক করছে। আজ আখি শিকদার সবচেয়ে বেশি খুশি। একে তো আদ্র এসেছে, অপরদিকে নিপুণের এমন স্বাভাবিক আচরণ। তিনি যেন আজ দ্বিগুণ খুশি। কথার মাঝে আখি শিকদার আদ্রের মুসলমানের কথা উঠায়। তাদের কি যে এক হাসি।
নিপুণ অবাক হয়। কি এমন কাহিনী আছে যে তাদের এত হাসি? কৌতূহলী নিপুণ তা জানতে চায়। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছিল আমাকে বলো। তুই শুনতে পারবি না নিপুণ। কেন কেন শুনতে পারবো না? কারণ শুনলে তুই লজ্জা পেয়ে যাবি। অনিমা শিকদারের উচ্ছ্বসিত কণ্ঠস্বর। আঁখি শিকদার মুখ টিপে টিপে হাসছেন। নিপুণ এবার আরো আগ্রহী হয় শোনার জন্য। প্লিজ বলো না বড় মা, প্লিজ প্লিজ প্লিজ। নিপুণের কথার মাঝে জেসমিন শিকদার বলে উঠল, বলে দাও না আপা, যখন এত করে শুনতে চাইছে বলে দাও, দেখো শেষে নিজেই লজ্জা পাবে। নিপুণ জেসমিন শিকদারের কথায় মাথা নাড়ে, অর্থাৎ সে লজ্জা পাবে না। অনিমা শিকদার নিপুণের দিকে তাকায়। বেশ উচ্ছ্বসিত হয়ে তিনি বলে ওঠেন, তখন আদ্রের কতই বা বয়স, 12 হবে। এই ছেলেকে মুসলমানি করানো নিয়ে 2 বছর জ্ঞান দিতে হয়েছে। ওর এক কথা, ব্যথা পাবে ব্যথা পাবে। নিপুণ খুব মনোযোগ দিয়ে শুনছিল অনিমা শিকদারের কথা। আদ্র ভাই ব্যথা পাবে তাই মুসলমানি করাতে নারাজ ছিল? লাইক সিরিয়াসলি? নিপুণ কুটকুট করে হাসে। হাসতে হাসতে বলে উঠল, বড় মা, আদ্র ভাই ছোটবেলায় এত ভীতু ছিল? ভীতু ছিল না, ওই এই ব্যাপারটাই আর কি। এই একটা বিষয়ে একটু ভয় পেত, তাই তো ধামরা হয়ে মুসলমানি করিয়েছি। তারপর কি হয়েছিল? তারপর আর কি হবে, ধরে বেঁধে মুসলমানি করিয়ে তো দিয়েছি। কাহিনী হয়েছে ব্যান্ডেজ খোলার সময়, সে কিছুতেই ব্যান্ডেজ খুলবে না। কত জোরাজোরি করেছি আমি আর আঁখি। তখন তোর বয়স ছিল প্রায় 2-2.5 বছর। ছোট ছিলি তুই, গুটি গুটি পায়ে দৌড়াদৌড়ি করতি পুরো ঘর। একটু থেমে অনিমা শিকদার নিপুণের দিকে চাইল, তারপর আবার বলতে শুরু করলো, জেসমিনের তখন বিয়ে হয়নি। তোর চাচা আদ্রের ব্যান্ডেজ খোলার চেষ্টা করছিল। সে কি অদম্য চেষ্টা, কিন্তু আদ্র খুলতে দিলে তো। তখন আমি আর আঁখি দাঁড়িয়ে আছি আদ্রের পাশে। সে শুধু একটা কথাই বলছে, মেজো আম্মুকে বলো খুলে দিতে, মেজো আম্মুকে বলো খুলে দিতে। কান ঝালাপালা করে দিয়েছিল সেদিন একেবারে। আমার হাতেও ব্যান্ডেজ খুলতে চায়নি। তোর বাবা সেদিন অফিসে চলে গিয়েছিল। আদ্রের এমন চিল্লাচিল্লিতে ওর বাবাও চলে গিয়েছিল। অজ্ঞতা তোকে পাশে বসিয়েই তোর মা কি কারিগরি করছিল তখন। আমার ভীষণ চিন্তা হচ্ছিল। শুধু একটা কথাই বলেছিলাম আঁখিকে, খুলতে পারবি তো বোন? তোর মায়ের তো তখন কি এক আতঙ্কিত চেহারা। আমাদের কথোপকথনের মাঝে তুই খপ করে ব্যান্ডেজটা ধরে দিলি, এক টান, ব্যাস। আদ্র তোকে প্রথমে এক লাথি দিল, তারপরে গগন বিদারী এক চিৎকার দিল। ঘটনা এত জলদি ঘটেছিল যে আমরা কেউই ঠাওর করতে পারিনি। তারপর দেখি ব্যান্ডেজ তার হাতে। আমি যে সেদিন কি খুশি হয়েছিলাম তোকে বলে বিশ্বাস করাতে পারবো না। আমরা যে কাজ করতে পারছিলাম না, তুই সে কাজ করে দেখিয়েছিলি। নিপুণ আর আদ্রের এমন কাহিনী শুনে জেসমিন শিকদার হেসে মরে যাচ্ছেন। অনিমা আর আঁখি শিকদারেরও একই অবস্থা। মাঝখান দিয়ে হতভম্ব নিপুণ। সত্যি কি যে এমন করেছিল? আদ্র ভাইয়ের গুপ্ত জায়গার ব্যান্ডেজ সে খুলে ফেলেছিল। ইস, কি লজ্জার ব্যাপার! এমন একটা কাণ্ড সে কি করে করতে পারলো? নিপুণ মনে মনে বলে উঠল, কেন যে শুনতে চাইলাম এই কাহিনী। এখন তো নিজের কাছেও কেমন লাগছে। উফ, আজকে লজ্জা দিবস। আজকে সকাল থেকে সে শুধু লজ্জাই পাচ্ছে। যে পাচ্ছে সে শুধু লজ্জাই দিচ্ছে। প্রথমে সকালে আদ্রের কাছ থেকে এমন বেহায়া কথা শুনে লজ্জা পেল, এখন তার মা চাচিদের কাছ থেকে তারই কীর্তিকলাপ শুনে লজ্জা পেল। থাকবে না আর এখানে। আবার কখন কি কথা বলে তা বলা যায় না। যে চেয়ে লজ্জা পাওয়ার কোনো মানেই হয় না, কোনো মতেই না। নিপুণ চোখ মুখ খিচে উঠতে নাই। তখনই আঁখি শিকদার বলে উঠল, আদ্র সকালে এসেছে, তুই কিভাবে দেখলি? নিপুণ পা জোড়া থামায়, পেছন ফিরে বলে উঠল, একবার তো বলেছি চা বানাতে উঠেছিলাম, তখনই দেখেছি তোমাদের ব্যান্ডেজ আদ্র চোরের মতো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। নিপুণের এমন কথায় আঁখি শিকদার নিপুণকে ধমক লাগায়। মায়ের এমন কথায় নিপুণ মুখ বাঁকায়। তার মায়ের এমন কথায় তার কিছু যায় আসে না। ভেঙচি কেটে বলে উঠল, বলবো না ব্যান্ডেজ আদ্র, আমার বইয়েই গেছে ব্যান্ডেজ আদ্র বলতে। আর আবছা আলোয় তোমাদের
প্রিয় নবাব সিরাজউদ্দৌলাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই চায়ের পাতিল পুড়ে গেছে। নিপুণ থামে। একটানা কথাগুলো বলে সে বেশ হাঁপিয়ে গেছে। আঁখি শিকদার ভুরু কুঁচকে প্রশ্ন করে, এই নবাব সিরাজউদ্দৌলাকে? অনিমা শিকদার তখন মুখ চিপে চিপে হাসছে। নিপুণ এবার দাঁত কেলিয়ে বলে ওঠে, তোমাদের আদরের ব্যান্ডেজ আদ্র, যে কিনা চা খায় না, কফি খায়, তাকে নবাব সিরাজউদ্দৌলা বলবো না তো কি বলবো? নিপুণের এহেনো কথায় আঁখি শিকদার চোখ গরম করে তাকায়, কিন্তু সে তাকানোকে কি নিপুণ পাত্তা দেয়? দেয় না। অন্য হয়ে ছুটে যায় উপরে নিজের ঘরের দিকে। অনিমা শিকদার আর জেসমিন শিকদার একসাথে হেসে ওঠে নিপুণের কাণ্ডে। তোমরা এভাবে হেসো না তো, তোমাদের চক্করে ওর আজ এমন অবস্থা। যত বড় হচ্ছে ততই ওর বদমাইশি বেড়ে যাচ্ছে। আহ আখি, চুপ করো তো। নিপুণের এমন দস্যুপনা আমার ভালো লাগে। আমি তো চাই ও সারা জীবন এমন থাকুক। অনিমা শিকদারের কথায় তাল মেলালো জেসমিন শিকদার। নিপুণ যাওয়ার পথে আদ্রের ঘরের দরজা ভিড়ানো দেখতে পায়। আদ্র ভাই কি উঠে গেল? কৌতূহলবশত নিপুণ ভীরু ভীরু পায়ে হেঁটে আদ্রের ঘরের দরজা মারায়। লাইট বন্ধ, রুম অন্ধকার, পর্দাগুলো এখনো বন্ধ। ঘরে অন্যরকম একটা গন্ধ, হয়তো আদ্রের গায়ের গন্ধ, যা ইতোমধ্যে ঘরের ব্যবসা গন্ধটাকে চাপা দিয়ে দিয়েছে। বিছানা ফাঁকা। নিপুণ সামনের দিকে আরেকটু অগ্রসর হয়। ঠিক তখনই আদ্রের রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। চমকে যায় নিপুণ। পেছন ফিরতেই আদ্র তাকে ওয়ালের সাথে চেপে ধরে। আদ্র নিপুণকে সজোরে চেপে ধরেছে ওয়ালের সাথে। কাজটা এতটাই দ্রুত ঘটেছে যে নিপুণ কিছু ভাবার সময় পর্যন্ত পায়নি। চোখ বন্ধ তার। কিছুটা সময় পেরোয়। চারদিক নিস্তব্ধতায় ঘেরা। ঘরের মধ্যে কোনো আলো প্রবেশ করেছে না। করবেই বা কি করে? ব্ল্যাক আউট পর্দাগুলো ভেদ করে আলো প্রবেশ করা যে অসম্ভব ব্যাপার। নিপুণ ধীরে ধীরে চোখ মিলে সামনে দাঁড়ানো আদ্রের পানে চায়। আদ্রের চোখে দৃঢ়তা স্পষ্ট। শীতল রাগ চিকিমিকি করছে সমস্ত চেহারা জুড়ে। নিপুণ ঘন ঘন চোখের পলক ঝাপটায়। আদ্রের এমন কার্যক্রম সে উপলব্ধি করতে পারে না। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আপনি আমাকে এখানে এনেছেন কেন আদ্র ভাই? জানিস না? আদ্রের কণ্ঠ গম্ভীর, ভাঙ্গা ভাঙ্গা। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। আদ্রের এই ঘুম জড়ানো কণ্ঠস্বর নিপুণের কাছে এক অদ্ভুত সুরধ্বনির ন্যায় ঠেকল। এই কণ্ঠস্বর তার হৃদয়ের গভীরে ক্ষণে ক্ষণে স্পর্শ করে। নিপুণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে আদ্রের পানে। এই শ্যাম রঙের পুরুষকে সে ভালোবাসে, কতই না ভালোবাসে। এই পুরুষকে ভালোবেসে তার উপর দেওয়ানা হয়েই তো নিজের আত্মা খুইয়ে বসেছে সে। এই শ্যাম পুরুষকে জানে তার ভালোবাসার পরিধি, এই ভালোবাসার গভীরতা, যে ভালোবাসার বন্যায় নিপুণ নিজেকে বিলিয়ে দিয়েছে। তার কি কোনো ধারণা আছে আদ্রের? নিপুণের এখন বলতে ইচ্ছে করে, আদ্র ভাই আপনি ঘুম থেকে উঠে আর কথা বলবেন না। আমার সামনে তো কখনোই বলবেন না। আপনি এভাবে কথা বললে আমার বুক চিনচিন করে। মনে হয় কেউ সুই ফোটাচ্ছে আমার এই ছোট্ট হৃদয়ে। নিপুণের ভাবনার মাঝে আদ্রের কণ্ঠস্বর শোনা যায়, কি ভাবছিস তুই? আমি যে তোর সামনে দাঁড়িয়ে আছি সেদিকে তোর খেয়াল আছে? নিপুণের ধ্যান ভাঙে। আদ্রের কথায় দ্রুত তার পানে চায়। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, সুপ্রভাত আদ্র ভাই। তোর সুপ্রভাত তোর কাছে রাখ। আর একটু পর দুপুর হবে, তুই সুপ্রভাত বলছিস কেন গর্ধব? এখনো কি কোন সময়কে কি বলে তা চিনতে শিখলি না? নিপুণ লজ্জায় পড়ে। আসলেই তো এখন তো সুপ্রভাত হবে না। নিপুণের কেমন তালগোল পেঁচিয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, আমি ভুলে গিয়েছিলাম আদ্র ভাই। ভুলে গেছিলি? নিপুণ উপর নিচ মাথা নাড়ে। এইগুলো ভুলে যাস, কিন্তু কে নবাব সিরাজউদ্দৌলা, কে কি ব্যান্ডেজ তা বলিস না। আদ্রের এহনো কথায় নিপুণ চমকায়। তার মুখের এক্সপ্রেশন ফুল চেঞ্জ হয়ে যায়। তার মানে কে আদ্র সব শুনে ফেলেছে? সব শুনে ফেললে তো বেশ সমস্যা। তাহলে কি আদ্র ভাই ব্যান্ডেজ আদ্র কথাটাও শুনে ফেলেছে? নিপুণ চোখগুলো সজোরে বন্ধ করে জিভ কাটে। এ কি সর্বনাশ হলো তার! এখন কিভাবে আদ্রকে মুখ দেখাবে? চোখ খোল নিপুণ। নিপুণ চোখ খোলে না, খুলবে না আজ কিছুতেই চোখ জোড়া। আজ আদ্রের চোখে চোখ পড়লে ভারী লজ্জা পেতে হতো তাকে। কিছুতেই চোখ খোলা যাবে না আজ। নিপুণ আমি কিন্তু আর একবারও বলবো না চোখ খুলতে। এবার চোখ না খুললে আমি কিছু একটা করে ফেলবো। চোখ খোল বলছি, এটা তো লাস্ট ওয়ার্নিং। নিপুণ চোখ বন্ধ করেই বলে ওঠে, আদ্র ভাই সরি, আমি আর আপনাকে ব্যান্ডেজ আদ্র বলবো না, নবাব সিরাজউদ্দৌলাও বলবো না। আমাকে প্লিজ এবারের মতো মাফ করুন। চোখ খোল, কিছু করবো না সত্যি। নিপুণ স্বাভাবিকভাবে কিছুটা ধীরে ধীরে চোখের পাতা উন্মোচন করলো। সামনে দেখতে পেল আদ্রের মুখখানা।
আড্ডের চাহনি শীতল। তোর পরীক্ষা কবে? আড্ডের এমন প্রশ্নে নিপুণ অভিভূত হলো। তোতলাতে তোতলাতে প্রশ্ন করলো। হ্যাঁ। আড্ডু বিরক্ত হয় না, একই ভঙ্গিতে আবার বলে উঠল। তোর পরীক্ষা শুরু কবে? নিপুণ আঙুল দিয়ে গণনা চালালো কিছুক্ষণ, তারপর বলল, আর মাত্র 9 দিন আছে। আড্ডু নিপুণকে ছেড়ে হাততালি দেয়, বেশ ভেঙ্গিমা করে বলে উঠল, বাহ, পরীক্ষা 9 দিন আছে। তুই কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গিয়েছিস? পড়ার কোনো চিন্তা ভাবনা নেই তোর? আড্ডু থামে কিছুক্ষণ। প্রথম দিন কি পরীক্ষা? বাংলা। নিপুণের কণ্ঠস্বর মিনমিনে। পড়া শেষ? রিভাইজ দেওয়া শেষ। নিপুণের কথায় আড্ডু কোনো প্রতিক্রিয়া দেখায় না, এটা যেন কোনো ব্যাপারই না। নিপুণ হতাশ হয়, সে কিছু বলবে তার আগেই দরজায় ধাক্কা পড়ে। নিপুণ চমকে ওঠে, কাঁপাকাঁপি শুরু হয় তার। কেউ যদি এখন এই বদ্ধ করে আড্ডুকে আর তাকে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ক্ষণিকের মধ্যে নিপুণ ঘামতে শুরু করে, বিচলিত হয়, কিন্তু আড্ডু সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে, যেন কোনো কিছুই হয়নি। সে তার ব্যক্তিত্ব বজায় রেখে প্রশ্ন ছুড়ল, কে? ভাই, আমি সোহাইব। নিপুণ আরো আটকে ওঠে। সোহাইব? এখন যদি তাকে আর আড্ডুকে একসাথে দেখে, সোহাইব উল্টোপাল্টা কিছু করে, যদি তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তার এই কথার মাঝে আড্ডু বলে উঠল, নিপুণ আমার সাথে আছে, 2 মিনিট। বাইরে থেকে সোহাইবের আওয়াজ এলো। আচ্ছা, তবে তাড়াতাড়ি বাইরে করো শয়তানটাকে, তোমার সাথে ইমার্জেন্সি টক আছে। আড্ডু নিপুণের দিকে তাকিয়ে বলে উঠল, তোর ভাইয়ের তারা, তোর সাথে আরো কিছু বোঝাপড়া ছিল, কিন্তু দেখ সময় নেই, যা। নিপুণ জিজ্ঞাসু দৃষ্টিতে আড্ডুর দিকে চায়। আড্ডু সে দৃষ্টি চেনে। যা সোহাইব, কিছু বলবে না। নিপুণ আড্ডুর কথায় ভরসা পায়, অগ্রসর হয় রুম ডোরের দিকে। একটু সামনে যেতে না যেতে আড্ডু আবার বলে উঠল, নিপুণ। শান্ত সে ডাক। নিপুণ পেছন ফিরে, তখনই আড্ডু বলে ওঠে, আমি কিন্তু ব্যান্ডেজ তোর জন্যই করিয়েছি। কান ঝাঁঝা করে ওঠে নিপুণের। আড্ডের ঘর ত্যাগ করতে আর 1 সেকেন্ডও সময় ব্যয় করে না। অন্য শোষণ থেকে মুক্তি লাভের পর ব্যাপ্তির ঢেউয়ের সময় অগ্রসর হয়। মানুষ স্থাপত্য সময়ের ন্যায় অবিচল থাকতে পারে, কিন্তু সময়ের প্রবাহকে কোনো অবস্থায় বন্ধ করা সক্ষম নয়। উপরওয়ালা ব্যতীত কারো পক্ষেই তা সম্ভব নয়। স্থান বা কাল অথবা পাত্রের কোনো সীমায়িত অভিজ্ঞানেও সময় আপন গতিতে চলমান থাকে। সেদিনের পর থেকে কেটে গেছে প্রায় অনেক দিন। দীর্ঘ 9 দিনের দূরত্ব ঘুচিয়েছে নিপুণ। আজ সে কাঙ্ক্ষিত দিন। আগে সব স্বাভাবিক থাকলেও আজকে মোটেও সব স্বাভাবিক নেই। বোর্ড পরীক্ষা মোটেও স্বাভাবিক থাকার বিষয় না। এটা শিক্ষা জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক, যেটা তার এতদিনের পরিশ্রমের ফল দিবে। সকাল থেকে প্রচন্ড রকম বিচলিত সে। রাতে আড্ডের আদেশে সব প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রেখেছে নিপুণ। শুধু কি তাই, সবার থেকে দোয়া নেওয়াও শেষ। এই ব্যাপারটায় আড্ডু বেশ বিরক্ত হয়েছে বটে। পরীক্ষার আগের দিন সবার থেকে দোয়া নিতে হবে কেন? এতে তো পড়ায় কনসেন্ট্রেশন নষ্ট হয়। সবার সাথে কথা বলতে কতখানি সময় নষ্ট হয়। আড্ডু এসব ধার ধারে না। পড়া মাথায় না থাকলে এইসব দোয়া দিয়ে কিছু হবে না। মাথায় থাকলে দোয়া ছাড়াও খাতা ভরাট করা যায়। আড্ডের এই লজিকে কি আর কাজ হবে? হবে না, এটা নিয়ম হয়ে গেছে। নিপুণ আড্ডের এসব কথাই পাত্তা দেয় না। সবার সাথে বেশ হাসি খুশি ভাবেই কথা বলেছে সে। খাবার টেবিলে সবাই বেশ নিপুণকে পরামর্শ দিচ্ছে কি করবে, কিভাবে করবে। জুনায়েদ শিকদার নিপুণকে বেশ সোহাগ করে বললেন, সব পড়া শেষ হয়েছে তো তোমার আম্মা? তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? ঘুমাওনি সারা রাত? বাবার এমন সোহাগ মাখা কথাই নিপুণ গলে যায়। করুণ চোখে বাবার দিকে চায়। সে তো আর বলতে পারে না, কাল আমি ঠিক মতো ঘুমোতে পারিনি বাবা। কতগুলো অধ্যায় শেষ করতে বেশ রাত হয়েছে। বসে থাকতে থাকতে আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। বলতে পারে না নিপুণ। একটুখানি মলিন হাসল সে। এই কথা কি বাবাকে বলা যায়? বলা যায় না। মুখে বলে উঠল, তেমন কিছু না বাবা, এমনি হয়তো এমন দেখাচ্ছে। জুনায়েদ শিকদার মুস্কি হাসল। তিনি মেয়ের এই হাসি বুঝতে পারে। পড়ালেখা তো সোজা বিষয় না, বেশ কষ্ট করে অর্জন করতে হয় শিক্ষা। জুবায়ের শিকদার খাবার ফাঁকে একবার আড্ডের দিকে চাইল, অতঃপর সোহাইবের দিকে চেয়ে বলে উঠল, পরীক্ষা তো 10টায় শুরু, হলে থাকতে হবে 9:30টায়। তুমি নিপুণকে নিয়ে 9টা নাগাদ বের হয়ে যাও, তাহলে সুবিধা হবে। সোহাইব খাবার খাচ্ছে, সে কিছু বলবে তার আগে জুনায়েদ শিকদার পাশ থেকে বলে ওঠে, আমি তো চাচ্ছিলাম আদ্র সহ যাক, ও থাকলে আরো সুবিধা হবে। বেশ চেনা জানা আছে ওর, সিট খোঁজা সহজ হয়ে যাবে। জুবায়ের শিকদার একবার তার ছেলের পানে চায়। কি সুন্দর খাবার খাচ্ছে তার ছেলে, মনে হয় কিচ্ছু জানে না, একেবারে ইনোসেন্ট। ইনোসেন্ট? হতচ্ছাড়া একটা।
জুবাইর শিকদার নজর সরিয়ে প্লেটের দিকে তাকায়, বিড়বিড় করে বলে ওঠে, আমার ছেলে একটা আস্ত গিরগিটি, খানিক বাদে বাদে রং বদলায়। তুই যখন জানবি তোর মেয়েকে পটাচ্ছে তখন বুঝতে পারবি কিভাবে তুই নিজেই খাল কেটে কুমির এনেছিস। তখন কপাল চাপড়াবি, আর কিছুই করার থাকবে না। কিছু বলছেন আপনি ভাই? জুনায়েদ শিকদার কথায় জুবাইর শিকদার চমকে ওঠে, আমতা আমতা করে বলে ওঠে, হ্যাঁ বলছিলাম তো, নিপুণকে সোহাইব আর আদ্র দুজন গিয়ে নিয়ে আসুক, ভালোই হবে দুজন গেলে। সবাই একমত হয় কথায়। নিপুণ নাস্তার পাট চুকিয়ে ঘরে চলে যায়। ফাইল হাতে নেমে আসে খানিকক্ষণ পরে। সোহাইব আর আদ্র নেই ড্রয়িং রুমে। নিপুণ চোখ বোলায় চারদিকে, নিশ্চয়ই গাড়ির কাছে চলে গেছে। নিপুণ ঘরে সবার থেকে দোয়া চায়। সবাই বেশ কিছু উপদেশ দেয় নিপুণকে, জড়িয়ে ধরে, আদর দিয়ে দেয়। ব্যাস আর কি চাই। বেশ কিছুক্ষণ পর নিপুণ বের হয়ে আসে। সদর দরজা অতিক্রম করেই আদ্র আর সোহেবকে দেখতে পায় সে। কি বিষয়ে যেন কথা বলছে। সোহেব বলছে আর আদ্র ভুরুকুচকে তাকিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সোহেবের কথায় বেশ বিরক্ত সে। নিপুণ বোঝার জন্য আরেকটু এগোয়। সামনে এগোতেই সোহেবের কথা বন্ধ হয়ে যায়। তোমরা কি কথা বলছিলে? আমাকে দেখে চুপ হয়ে গেলে কেন? তোর বিয়ের কথা বলছিলাম। দেখো ভাইয়া, আজ আমার পরীক্ষা, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। বড় মানুষের কথায় নাক না করলে আমরা কি বলছিলাম সেটা তোকে না ভাবলেও চলবে। সবকিছু জানতে হবে একেবারে। সোহেব বেজায় চটে আছে। কথাটা শেষ করে ফ্রন্ট সিটে বসতে উদ্যত হলো। এটা তোর সিট না, পেছনে গিয়ে বস। আদ্রের মুখ এখনো আগের মতো, ভুরুজোড়া কুচকানো, কণ্ঠ গম্ভীর শোনালো, একদম ঠিক হয়েছে, বেশি করেছিল আমার সাথে। নিপুণের এমন কথা সোহেব গায়ে মাখে না, চুপচাপ পেছনের সিটে গিয়ে বসে পড়ে। তোকে কি আমন্ত্রণ জানিয়ে গাড়িতে উঠাতে হবে? আদ্রের গমগমে আওয়াজ। সোজা গিয়ে গাড়িতে বসে উঠে বসলো আদ্র। অগত্যা নিপুণও উঠে পড়লো গাড়িতে। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলল না। গাড়ির মধ্যে চলল এক অবিরাম নিস্তব্ধতা। নিপুণের অবাক লাগে, কেউ কোনো কথা বলছে না কেন? কিছু কি হয়েছে? এমন নিস্তব্ধ অবস্থায় গাড়ি এসে পৌঁছায় কলেজের কাছাকাছি। তবে কাছাকাছি বললে ভুল হবে, বেশ খানিকটা হাঁটতে হবে তাদের। স্টুডেন্ট এত বেশি যে গাড়ি আর সামনে যেতে পারবে না। সবাই নেমে গেল গাড়ি থেকে। আদ্র গাড়ি লক করে সোহেবকে বলে সামনে গিয়ে বোর্ড দেখতে। নিপুণ কত নম্বর রুমে? আদ্রের কথা মতো সোহেব সামনে হাঁটা লাগায়। নিপুণ এখনো দাঁড়িয়ে। আদ্র ভাইয়ের কাজ কিছুই মাথায় ঢুকছে না তার। তবে এটা বেশ বুঝতে পেরেছে কোনো কিছু নিয়ে ফুঁসে আছে। নিপুণের ভাবনার মাঝে আদ্র অনেকটা কাছে চলে আসে তার। আলগে হাতটা ধরে ধীর পায়ে সামনের দিকে হাঁটা লাগায়। নিপুণ চমকায় আদ্রের এহনো কাজে। চোরা নজরে চারপাশে তাকায়। কেউ বা তাদের দিকে তাকিয়ে আছে, আবার কেউ ব্যাপারটাকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। চুপচাপ হাঁট, এমন চোরের মতো করছিস কেন? মানুষ দেখছে তো তারা কি ভাবে? তাদের ভাবনা দিয়ে আমার বা তোর কি? আমরা তাদের খাই না পড়ি? নিপুণ এই কথার প্রেক্ষিতে কিছু বলতে পারলো না। তার মনে তো ঘুরছে অন্য কিছু। একটা কথা বলি আদ্র ভাই। বল। আপনি কি রেগে আছেন? আদ্রের সোজাসাপটা উত্তর। কেন রেগে আছেন আদ্র ভাই? আপনি রেগে থাকলে আমার মোটেও ভালো লাগে না। আজকে প্লিজ আপনি রেগে থাকবেন না। নিপুণের কথায় আদ্রতার দিকে নজর দেয়। কোমল কণ্ঠে বলে ওঠে, আমি কি তোর উপর রেগে আছি? আমার উপর না হোক, রেগে তো আছেন। কেন রেগে আছেন আদ্র ভাই? আদ্র বুড়ো কুচকে তাকায়। নিপুণ ঢোক গিলে, তেমন কিছু না, অফিসে একটা মিটিং নিয়ে ঝামেলা। বুঝদার মেয়ের মতো নিপুণ মাথা নাড়ে, ঠোঁটজোড়া গোল গোল করে বলে ওঠে, ও। ভালো করে পরীক্ষা দিবি, যা পারবি না তা বাদ, উল্টাপাল্টা কিছু লিখবি না, বুঝতে পেরেছিস? নিপুণ মাথা নাড়ে। কিছুক্ষণ বাদে সোহেব এসে পড়ে। সাথে আছে রূপা। নিপুণকে সব বুঝিয়ে রূপার সাথে পাঠায়। তাদের সিট এক হলেই পড়েছে, শুধু দুইজন দুই মাথায়। নিপুণ চলে যাওয়ার সময় আদ্র আবার নিপুণের সবকিছু একবার চেক করে নেয়। ফাইলটা নিপুণের হাতে দিয়ে বলে ওঠে, আমি নিতে আসবো, ভালো করে পরীক্ষা দিবি, বেস্ট অফ লাক। এইটুকু কথা ছিল নিপুণকে সাহস দেওয়ার জন্য, ভরসা জোগানোর জন্য। আদ্রকে একটা মুস্কি হাসি উপহার দিয়ে নিপুণ গেটের ভেতর চলে গেল। আদ্রের চোখের সামনে থেকে ধীরে ধীরে অদৃশ্য হলো সে। তখনই আদ্রের মুখের চিত্র বদলে গেল। ঠোঁটের হাসি বিলীন হলো ক্ষণিকের মধ্যে। চোখ দুটোতে নেমে এলো হিস্টতা। চোখের নীলাভ সাদা গাত্রের উপর স্ফুটঙ্কুক রক্তাভ শিরাগুলো ধীরে ধীরে লালাভা ছড়াতে শুরু করলো। সোহেব আটকে উঠল, ভয় পেল খানিকটা। তোতলাতে তোতলাতে বলল, ভাই। ওদের বল আমি দেখা করব আজ এক্ষুনি। আদ্রের কণ্ঠস্বর ভারী ঠেকলো সোহেবের কাছে। উল্টে কিছু বলতে পারল না। আচ্ছা বলছি, তুমি গিয়ে গাড়িতে বসো, শান্ত হও।
আমরা আস্তে সব মিটমাট করব। আদ্র হুঙ্কার ছুড়ে। শুনতে পাসনি আমি কি বলেছি? এক্ষুনি ওদের আসতে বল। এক্ষুনি মানে এক্ষুনি। নিপুণের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করব না। দুপুর 1টার আগে আমি সব কথা সারতে চাই। তোর বোনকে কথা দিয়েছি আমি ওকে নিতে আসব। আমি কথার খেলাপ করতে পারবো না। সোহেব তক্ত এক ঢোক গিলে গলা শুকিয়ে চৌচির। আড্ডের চক্করে না জানি এখন তার আর অর্পার বিয়েটা ভেস্তে চায়। এক বিলাসবহুল রেস্টুরেন্টে বসে আছে 4 সত্তা। আদ্র, সোহেব, অর্পা। তাদের সাথে আছে আরো একজন, জোয়া। জোয়া বেশ থতমতো খেয়ে বসে আছে। এভাবে কেন তাকে ডাকা হলো? সে কি কিছু করেছে? না হলে হুট করে অর্পার হবু ভাসুর এভাবে তলব করলো কেন? জোয়া বেশ চিন্তায় পড়ল। এসিতে বসেও প্রচন্ড ঘামছে সে। আড্ডের দিকে তাকানো যাচ্ছে না। প্রথম দেখাতে যে কেউ প্রেমে পড়বে এই ছেলের, তবে কঠিন রূপ দেখলে আর কারো প্রেমে পড়তে ইচ্ছে করবে না। মুখটা যেন কোনো এক কঠিন ধাতু দ্বারা নির্মিত হয়েছে। কি কঠোর মুখের অবয়ব! দেখলেই ভেতরের আত্মা মরে যাবে। বেশ খানিকটা সময় পার হওয়ার পরে আড্ডের কথা শোনা গেল। তুমি কি ঘটক? কি কঠোর যে সে আওয়াজ! চোখে মুখের ভঙ্গিমা বোধহয় আরেকটু বদলেছে। ঠোঁটে হাসির ছোঁয়া মাত্র নেই। জোয়া জিব্বা দ্বারা ঠোঁট যুগল ভিজিয়ে নেয়। খুব গোপনে একখানা ঢোক গিলে সে, আর চোখে একবার অর্পা আর একবার সোহেবের দিকে তাকায়। তার দুজনেই নির্বিকার। সোহেব ভয়ে কথা বলছে না, অর্পা বলছে না ভদ্রতার খাতিরে। এখন জোয়া কি করবে? কি হলো, কথা বলছো না কেন? জোয়া ভিমলি খায়, মিনমিন করে বলে ওঠে। আড্ড মুখের ভঙ্গিমা বেশ আরেকটু বদল হয়। এমন বোকা বোকা কথা জোয়ার মুখে শুনে বেশ বিরক্ত সে। এমন বোকা বোকা কথা তো শুধু নিপুণের মুখেই মানায়, আর কারো মুখে না। জোয়ার মুখেও না। আগের থেকে গম্ভীর হলো আড্ডের মুখ। শুনলাম তুমি নাকি ঘটক হয়েছো। কেন? আমি কি করেছি আদ্র ভাই? জাস্ট শাট আপ। আদ্র হুঙ্কার ছুড়ে। হোয়াট ইজ আদ্র ভাই? আই এম নট ইয়োর আদ্র ভাই। এই আদ্র ভাই নামে আমাকে কেবল একজনই ডাকে। একজনেরই এই নামে ডাকার অধিকার আছে, আর সবাই ভাইয়া ডাকে। তুমিও তাই ডাকবে। নেক্সট টাইম আমি তোমার মুখে আদ্র ভাই নামটা শুনতে চাই না। রিমেম্বার দিস। জোয়া এবার কেঁদেই দিব, আমতা আমতা করে বলে। আমি কি করেছি ওইটা তো বলুন। তখন থেকে বকেই যাচ্ছেন। আমার দোষ কোথায়? দোষ নেই বলছো? আছে। কি দোষ? তুমি নিপুণের ছবি কাকে দেখিয়েছো? জোয়া কয়েক সেকেন্ড ভাবে, তারপর মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন সে তার খালাতো ভাইকে অর্পার ছবিগুলো দেখাচ্ছিল। দুটো ছবিতে ভাগ্যক্রমে অর্পার পাশে অবস্থানরত নিপুণ এসে পড়ে। স্পষ্ট না হলেও বেশ সুন্দর লাগছিল তাকে। এই ছবি দেখেই হুঁশ হারায় রাফসান। রাফসান তার একমাত্র খালাতো ভাই, আর খালা নেই, খালাতো ভাইও নেই। বোন আছে অবশ্য একটা, এটারও বিয়ে হয়ে গেছে। রাফসান এখন একটা সরকারি অফিসে চাকরি করে। বিয়ের জন্য তার মা বাবা পাঠিয়ে দিচ্ছে। তার কিছুতেই কাউকে পছন্দ হচ্ছে না। সেখানে নিপুণকে দেখে সে নিজে তার মাকে বলেছে। এটা শুনে তার মাও হাতে চাপ পেয়েছে। ছেলের পছন্দই তার পছন্দ। জোয়ার কাছে শুনেছে পর্যন্ত মেয়ের বাড়ির খবরাখবর। অর্পাকে ফোন করতে ভুলেনি তিনি, সবকিছু সম্পর্কে শিওর হয়েছে। তাই তো তার এত আগ্রহ। জোয়ার ধ্যান ভাঙে, বিভ্রান্ত হয় সে। এই সামান্য কারণেই কি আদ্র তার উপর চটেছে? আপনি কি এই কারণে আমার উপর রেগে আছেন? আদ্র তাচ্ছিল্য হাসে। শোনো মেয়ে, আমি তোমার উপর রেগে নেই, বরং প্রচন্ড বিরক্ত। এতটা বিরক্ত আমি কারো উপর হই না। তুমি কোন সাহসে তোমার কাজিনকে নিপুণের ছবি দেখাও, আবার সে বিয়ের প্রপোজাল দেয়? তোমাকে এসব করতে কে বলেছে? জোয়া ভুরুকুচকে তাকায়। অনিমেষ বলে ওঠে। দেখুন, আমি আলাদা করে নিপুণের ছবি দেখাইনি। অর্পাপুর ছবি দেখাতে গিয়ে নিপুণকে দেখেছি রাফসান ভাইয়া। এখানে আমার কি করার? তোমার কি করার তা আমি জানি না। আমার কথা হচ্ছে, তোমার মারফতে নিপুণের ছবি তোমার কাজিনের কাছে গেছে। তুমি চাইলে নিপুণের ছবিগুলো স্কিপ করতে পারতে, কিন্তু তুমি তা করনি। উল্টো ওর সব ডিটেলস তুমি দিয়েছো। কেন? জুয়া আদ্রের কথায় বেশ বিরক্ত হয়। একে তো তাকে প্রথম থেকে অপমান করছে, তার উপর আবার এসব কোন ধরনের কথা? নিপুণকে তার ভালো লেগেছে, ছবি দিতেও পারে, এতে সমস্যা কি? ছবি দিয়েছি তো কি হয়েছে? কোনো সমস্যা? আদ্র চোখ উল্টে সোহেবের দিকে তাকায়, গম্ভীর মুখে বলে ওঠে। তোর শালিকে বলে দে কি সমস্যা, সমস্যার গভীরতাটাও বলে দিস। কথাটা শেষ করে আদ্র সজোরে চোখ মুখ কুচকে নেয়, মুখ দিয়ে চসূচক আওয়াজ করে বলে ওঠে, সরি, ভুল হয়েছে, না হওয়া শালি। আদ্রের শেষের কথায় সোহেব করুণ চোখে আদ্রের দিকে তাকায়। কোনো সুরাহা দেখতে পায় না সোহেব। অর্পা একবার সোহেব আর একবার জোয়ার দিকে তাকায়। দুজনেই তবদা মেরে বসে আছে, একজন ভয়ে তো আরেকজন রাগে। তখনই অর্পা বলে ওঠে, ভাইয়া, জোয়া তো কিছু জানে না, তাই এমন করে ফেলেছে। আমি ওকে সব বুঝিয়ে বলছি।
দেখো অর্পা, তুমি বুদ্ধিমতী, যেভাবেই হোক মোড় ঘুরাও। এখন নিপুণের পরীক্ষা, আমাকে অন্তত পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সুযোগ দাও। এর আগে যে করেই হোক ওদের আটকাও। আমি চেষ্টা করব ভাইয়া। শুধু চেষ্টা না, ওদের আটকাতেই হবে। ওর পরীক্ষা শেষ হওয়ার আগে যদি আমাদের বাড়িতে এসব নিয়ে কোনো কথা শুনি তাহলে কি হবে আমি তা নিজেও জানি না। আমি সব ধ্বংস করে দিতে 1 মিনিটও ভাববো না, অ্যান্ড আই মিন ইট। আদ্রের এমন শীতল হুমকিতে চমকে ওঠে অর্পা। আদ্র কথাটা বলে আর 1 মিনিটও বসে না। একবার বাহাতে ঘড়িটাতে সময় দেখে নেয় সে। 1টা বাজতে বেশি দেরি নেই। ঘড়ির কাঁটা 12:35 ঘরে। আদ্র সময় নষ্ট করে না, দ্রুত গাড়ির চাবিটা নিয়ে বাইরে বেরোতে উদ্যত হয়। তখনই সোয়েব পেছন থেকে ডেকে ওঠে। কোথায় যাচ্ছ তুমি? নিপুণকে আনতে। আমি ওকে কথা দিয়েছি আজকে আমি ওকে আনতে যাব। কথাটা বলে আদ্র আর 1 মিনিটও থামে না, দ্রুত পায়ে ত্যাগ করে রেস্টুরেন্ট খানা। আদ্র যেতেই সোয়েব পেছন থেকে বলে ওঠে, পাগল একটা। সোয়েবের কথায় জ্বলে উঠল জোয়া। অর্পার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? এখানে কি হচ্ছে বলবা আমাকে? সোয়েব একবার জোয়ার দিকে তাকায়, তারপর ওয়েটারকে ডেকে 3টে কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেয়। অর্পা সোয়েবের কাজে বিরোধিতা করে। কোল্ড ড্রিঙ্কস কেন? একটু আগে তো কফি খেলাম, এখন আবার কোল্ড ড্রিঙ্কস? শোনো অর্পা, তোমাকে ভাই কিছু বলেনি, যা বলেছে আমাদের বলেছে। আমাদের মাথা, মন, পেট সব গরম, বেশ গরম। এখন কোল্ড ড্রিঙ্কস ছাড়া এগুলো ঠান্ডা করা যাবে না, বুঝলে? অর্পা কিছু বলে না সোয়েবের কথায়, সোজা দৃষ্টি নিক্ষেপ করে জোয়ার উপরে। জোয়ার চোখে চোখ পড়তে জোয়া গজি ওঠে। বোবা হয়ে গেছো তুমি, কথা বলতে পারো না? সোয়েব জোয়ার কথায় হেসে ওঠে, কিঞ্চিত হেসে বলে উঠল। সোয়েব অর্পার সামনে আর জোয়ার সামনে একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস রাখতে রাখতে আবার বলে ওঠে। সোয়েব কথা বলার মাঝে জোয়া কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটাতে কয়েক চুমুক বসায়। জলদি বলো কি বলবে। দেখ জোয়া, তুই আদ্র ভাইয়াকে যেমন ভাবছিস ভাইয়া ঠিক তেমন নয়। উনি নিপুণের ব্যাপারে খুবই সেন্সিটিভ। তুই জানিস এই একদিনের রাফসান ভাইয়ের কুণ্ডলি সব বের করে ফেলেছে, সব বলতে সব। জোয়া চমকায় না, ভাই বোনের জন্য এতটুকু করতেই পারে। সে বলল, এটা আর এমন কি? বুঝতে পেরেছি বোনকে একটু বেশি ভালোবাসে, তাই এমন। ভাই বোনের জন্য এটুকু করতেই পারে। সোয়েব বিষম খায়, খক খক করতে করতে বলে ওঠে, ভাগ্যিস ভাই নাই এখানে, না হলে 2 চড়ে 64টা ফেলে দিতাম। কেন? আর 64টা কিভাবে হয়? সোয়েব ঢোক গিলে বলল, 32টা তোমার আর 32টা আমার। সোয়েবের কথায় জোয়া হেসে ওঠে, তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। অর্পা তখনই বলে উঠল, দেখ, আদ্র ভাইয়া নিপুণকে ভালো তো বাসে, কিন্তু বউয়ের মতো না। তবে কিসের মতো? বউয়ের। হোয়াট? জোয়া অবাকের চরম সীমানায় বিস্মিত কণ্ঠে বলে উঠল, কিন্তু তারা তো ভাই বোন। তবে এক মায়ের পেটের না, চাচাতো। অর্পা জোয়াকে সব খুলে বলতে লাগলো। যত শুনতে লাগলো তত বিস্মিত হলো জোয়া। আদ্র দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসেছে। 2-3 মিনিটের মতো বসে আছে সে। স্টুডেন্টরা বেরোচ্ছে, তাদের মাঝে আদ্র নিপুণকে দেখতে পেল। তবে নিপুণকে দেখে আদ্রের বুক মোচড় দিয়ে উঠল। কি হয়েছে নিপুণের? ও এভাবে কাঁদছে কেন? পরীক্ষা কি তবে ভালো হয়নি? নিপুণের এহেন কান্নায় আদ্রের মনের মধ্যে 1000টা প্রশ্ন চলে এসেছে তৎক্ষণাৎ। সময় না বের করে আঁকড়ে ধরে নিপুণকে। চারপাশ থেকে লোক দেখছে, দেখলে দেখুক, তাতে কি? কেউ আবার গুজুর ফুসুর করছে। দেখ মেয়েটা কাঁদছে। হ্যাঁ, বোধ হয় পরীক্ষা ভালো হয়নি। হতে পারে। রূপা আছে দাঁড়িয়ে, সে কিছু বলতে পারছে না। বলবে কি করে? নিপুণ কি তাকে বলেছে? সেই তখন থেকে কান্না করেই যাচ্ছে, কথা পর্যন্ত বলছে না। ইতিমধ্যে রূপার জন্য রক্সা চলে আসে। রূপার বাবা আসতে পারবে না বিধায় রিক্সা পাঠিয়েছে, পরিচিত রিক্সা। রূপাকে দেখে রিক্সাওয়ালা মামা তার কাছে এনে রিক্সা থামায়। রিক্সা এসে দাঁড়াতেই আদ্র রূপাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, তোমার জন্যই এসেছে? হ্যাঁ, আসলে আজকে বাবা আসতে পারবে না, তাই রিক্সা পাঠিয়ে দিয়েছে। তাহলে তোমার যাওয়া উচিত। তোমার বাবা না হলে অযথাই টেনশন করবে। কিন্তু নিপুণ? আদ্র নিপুণের হাত শক্ত করে ধরে বলে ওঠে, তোমার চিন্তা নেই, আমি ওর জন্য আছি, তুমি যাও। আমি ওর জন্য আছি কথাটা দ্বারা আদ্র রূপাকে বুঝিয়ে দিয়েছে সে একাই নিপুণের জন্য যথেষ্ট। অগত্যা রূপাকে যেতে হলো। রূপা যাওয়ার পরই আদ্র নিপুণকে টেনে গাড়িতে নিয়ে আসে। নিপুণ হেসকি তুলতে তুলতে বলল,
আদ্র ভাই। কান্না বন্ধ করে বল। এ এ কান্না বন্ধ। আড্ডা চিৎকার তৎক্ষণাৎ নিপুণের কান্নার বেগ কমে আসে। এবার বল কি হয়েছে, এভাবে কাঁদছিলি কেন? নিপুণের চোখ ভরে আসে। আমি 7টা সৃজনশীল সম্পূর্ণ শেষ করতে পারিনি আদ্র ভাই। স্যার খাতা টেনে নিয়ে গিয়েছে। আর কতটুকু বাকি ছিল? 7 নম্বরে গ লিখেছি, ঘ লিখবো, তখনই নিয়ে গেছে। আড্ডের ইচ্ছে করছে নিপুণ কানের নিচে একটা মারতে। এই জন্য এতক্ষণ এত কান্না। আড্ড কিছু বলে না। 4 নম্বরের জন্য আহামরি তো কিছু হবে না। এখন নিপুণের মাইন্ড ডাইভার্ট করা উচিত, না হলে অন্য পরীক্ষাগুলোতে এমন হবে। আড্র আর নিপুণ বসে আছে ফুচকা স্টলে। নিপুণের মন ঠিক করার জন্য এখানেই আসা। একটু আগে নিপুণ যখন কাঁদতে কাঁদতে বের হয়েছিল তখন আড্রের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গিয়েছিল বোধহয়। এখন সব ঠিক আছে। আড্র নিপুণের দিকে তাকায়। নিপুণ শরৎ শরৎ করে টকগুলো মুখে পুড়ছে, চোখ বন্ধ করে গিলে মাথা নাড়াচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে কত তৃপ্তি নিয়ে সেগুলো খাচ্ছে। কিন্তু খানিক আগে যে চোখের জল আর নাকের জল একসাথে করেছে এই মেয়ে, কে বলবে সে কথা? খাবার শেষে আড্র বিল চুকিয়ে গাড়িতে গিয়ে বসে। নিপুণের হাতে আইসক্রিমের বক্স আর ওনান টাইম চামচ। এটা আড্রের কর্ম। এমন ঝাল টক খেয়ে কিছুতেই পানি খাওয়া যাবে না, এর জন্যই বিকল্প ব্যবস্থা। আড্র গাড়ি স্টার্ট দেয়। তাদের গন্তব্য এখন শিকদার বাড়ি। জুয়া পুরো থ হয়ে বসে আছে। অর্পা সোয়েবকে পুরো কথা শুনেছে সে। আদ্র নিপুণকে ভালোবাসে এই কথাটা থেকে জুয়া বেশি অবাক হয়েছে তাদের ভালোবাসার সময়সীমা দেখে। কিভাবে এত বছর আদ্র কিভাবে গোপনে নিপুণকে ভালোবেসেছে সে তো পারত না, কখনোই পারত না। এই জন্যই আদ্র এত চটেছে। অবশ্য তার কোনো দোষ নেই, সে তো আর জানতো না। জোয়ার ভাবনার মাঝে সোয়েব বলে উঠল, কি হলো, অবাক লাগছে তো? মনে হচ্ছে না এটা কোন কাহিনী? জোয়ার ধ্যান ভাঙে, অবাক কণ্ঠে বলে ওঠে, তার মানে আদ্র ভাইয়া নিপুণকে সেই 17 বছর থেকে ভালোবাসে। এখন যদি আদ্র ভাইয়ের বয়স 29 বছর হয় তাহলে সময়সীমা দেয় 12 বছর। কিভাবে কি? আর নিপুণ মাত্র কয়েক বছর আদ্র ভাইকে ভালোবাসে? জোয়ার বিস্ময়ের কারণ সোয়েব বুঝতে পারে। সে বলল, দেখো জয়া, আমি প্রথম থেকে সব জানি। নিপুণের ভালোবাসার পরিমাণ ভাইয়ের তুলনায় অনেক ছোট। কিন্তু কি বলতো, ওরা দুজন দুজনকে ভালো তো বাসে। যেখানে দুই পাক্ষিক ভালোবাসা সমান তাল কাজ করছে সেখানে আমার কথায় কিছু হবে না। ওদের ভালোবাসা ওরা খুঁজে নিয়েছে, আমি ওদের সাপোর্ট করি। আমি জানি নিপুণের জন্য ভাই একদম পারফেক্ট, সদ্ভাব। কেউ যদি না মানে আমি ধরে ওদের বিয়ে করে দিব। জোয়া চেয়ে আছে সোয়েবের পানে। এমন ভাইও হয়? সোয়েব আবার বলল, তুমি এতগুলো বছর ভাইয়ের কষ্ট দেখোনি, আমি দেখেছি, সাক্ষীও আছি। ভাই ভেতরে ভেতরে পুরে কয়লা হয়ে গেছে, শক্ত এক ধাতুতে তৈরি করেছে নিজেকে। সবার সামনে যথেষ্ট স্ট্রং, কিন্তু মনে মনে সে ফোকলা ফাঁকা। তোমাকেও তো আজকে অনেক কথা বলেছে। কেন বলেছে জানো? জোয়া মাথা নাড়ায়, অর্থাৎ সে জানে না। কারণ তুমি ওর সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়েছ। তুমি নিজেও জানো না তুমি কি করেছ। তাই তোমাকেই আটকাতে হবে তোমার ওই কাজিনকে, অন্তত নিপুণের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। কিন্তু কিভাবে আটকাবো? সোয়েব কয়েক সেকেন্ড ভেবে বলে উঠল, তোমাকে একটা বুদ্ধি দেই। তুমি তোমার খালাকে বলতে পারো নিপুণের এখন পরীক্ষা, যাতে পরীক্ষার পর এসব নিয়ে কথা বলে। এতে অন্তত কিছুদিন টেনশন মুক্ত থাকা যেতে পারে। সোয়েবের কথায় জোয়া হ্যাঁ বলে দেয়। অন্তত কয়েকদিনের জন্য তো শান্তি পাওয়া যাবে। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বের হয় সবাই। জোয়া একা এসেছে, একাই যাবে। অর্পাকে সোয়েব পৌঁছে দেবে। তাদের এখনো বিয়ে ঠিক, একসাথে গেলে কিছু হবে না। জোয়াকে বিদায় জানিয়ে অর্পা সোয়েবের দিকে তাকায়। সোয়েব আগে থেকেই অর্পার দিকে তাকিয়ে আছে। অর্পা ভুরু উঁচিয়ে ইশারা করল, কি হয়েছে? সোয়েব তৎক্ষণাৎ গমগমে আওয়াজে বলে উঠল, কিছু না ডার্লিং, চলো এখন আমাদের যাওয়া পালা। অসভ্য, কি ভাষা এগুলা? অসভ্যের কি দেখলা ডার্লিং? আমি তো অসভ্যতার কিছু দেখাইনি। তবে নো টেনশন, খুব শীঘ্রই দেখাবো। অর্পা তাজ্জব হয়ে যায় সোহেবের কথায়। এই ছেলের আবার কি হলো? হঠাৎ করে এমন বিহেভিয়ার? লাজ লজ্জার মাথা কি খেয়ে ফেলেছে নাকি? যে ছেলে একটু আগে ভাইয়ের সামনে কাঙালের মতো বসেছিল, অনবরত হাঁটু কাঁপছিল, তার মুখে এমন কথা মানাচ্ছেই না। অর্পার কথায় সোহেব মনে মনে লজ্জা পায়, তবে তা বাইরে প্রকাশ না করেই বলল, ওটা ভয়ে না, এমনি কাঁপছিল। ভাইকে সম্মান করে বিধায় এভাবে বসেছিলাম, না হলে দেখতে।
অর্পা সোহেবকে মাঝপথে থামিয়ে বলে ওঠে, আমার যা দেখার দেখা হয়ে গেছে, চলো আমাকে দিয়ে এসো। সোহেব অর্পাকে আরেকটু খেপানোর জন্য বলে। অর্পা বুড়ো কুচকে তাকায়। কথার মর্ম বুঝতে কিছুটা সময় লেগেছে তার। অসভ্য, তোমাকে যেতে হবে না। কথাটা বলে অর্পা হাঁটা লাগায়। এই ছেলের সাথে এক গাড়িতে আজ কিছুতেই যেতে পারবে না সে। আরে আমি তো মজা করছিলাম। অর্পা দাঁড়াও। অর্পা অর্পা থামে না, হাঁটার বেগ বাড়ছে তার, চারপাশে তাকাচ্ছে না। তখনই পেছন থেকে সোহেব বলে উঠল, অর্পা আই লাভ ইউ সো মাচ। পাজোড়া থেমে যায় অর্পার। ও কি ঠিক শুনেছে? সোহেব কি বলল এখন? আজ রবিবার, নিপুণের পরীক্ষার শেষ দিন। আজকেও আড্ডু আসবে নিতে। যতদিন পরীক্ষা ছিল আড্ডুই দিয়ে গেছে, আবার আড্ডুই নিয়ে গেছে। নিপুণ এখন কলেজের পাশে বড় বটগাছটার নিচে অপেক্ষা করছে। রোদ্দুর নেই এত, তবে তার তেজ আছে 16 আনা। তাও যেন নিপুণের মুখে বিরক্তি নেই। আজ আড্ডের আসতে একটু দেরি হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। আড্ডের দেরি হলেও সে এখানেই আসবে, তা নিপুণের জানা। আড্ডের জন্য নিপুণের বেশ খারাপ লাগে। সকালে তাকে নিয়ে কলেজে আসে, নামিয়ে দিয়ে অফিসে যায়, আবার পরীক্ষা শেষ হওয়ার আগেই চলে আসে। এই ভিড়ের মধ্যে তপ্ত গরমে দাঁড়িয়ে থাকে। তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার অফিসে যায়, ফিরেও অনেক রাত করে। নিপুণ ইদানিং খেয়াল করছে আড্ডু রাতে খাবার খায় না, হয়তো বেশি ক্লান্ত থাকে। তাই এসে নিজের রুমটায় লাইট নিভিয়ে দেয়, তাই আর নিপুণের যাওয়া হয় না ওই ঘরে। নিপুণের কথার মাঝে আড্ডের গাড়ি চলে আসে। ধ্যান ভাঙে নিপুণের। সামনে তাকাতেই ভেসে উঠল আড্ডের ক্লান্ত শ্রান্ত মুখখানা। নিপুণ মনে মনে বলে ওঠে, মুখখানা এত মলিন কেন আদ্র ভাইয়ের? আড্ডু আগানোর আগেই সে ছুটে আড্ডের কাছে চলে যায়। যাওয়ার পথে হোঁচট খায় বটে, তবে নিজেকে সামলে আবার সামনের দিকে দৌড় লাগায়। নিপুণ এক ছুটে আড্ডের সামনে এসে হাঁপাতে থাকে। এভাবে দৌড়াচ্ছিস কেন? পেছনে কি পাগলা কুকুর তাড়া করেছে? নিপুণ কথা বলতে পারছে না, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, পাগলা কুকুর তাড়া করবে কেন? শত্রুকেও পাগলা কুকুর না তাড়া করুক। আর আমাকে পাগলা কুকুর তাড়া করার সময় যেন কুকুরের কিডনি, লিভার, ফুসফুস সব বন্ধ হয়ে যায়। হতছাড়াটা যাতে ওখানেই পটল তোলে। কুকুরকে অভিশাপ দিতে বলিনি, দৌড়াচ্ছিলি কেন সেটা বল। আপনাকে দেখে। নিপুণের হাস্যোজ্জ্বল কণ্ঠ। আমাকে দেখে দৌড়ানোর কি আছে? আমাকে কি তুই নতুন দেখছিস? নিপুণ মনে মনে বলে ওঠে, আপনাকে তো আমি প্রতিদিন নতুন করে দেখি আদ্র ভাই। আপনি জানান না, প্রতিদিন নতুন রূপে আপনি আমাকে মুগ্ধ করেন। আপনার প্রতি, আপনার প্রেমে আমি পাগল, উন্মাদ, মাতোয়ারা আমি। আপনি যখন আমার চোখের সামনে থাকেন না, তখন আমার হৃদয় এক তপ্ত মরুভূমিতে পরিণত হয়। আপনি কাছে থাকলে আমার হৃদয় আনন্দের বাগান হয়ে ওঠে। অসংখ্য ফুল ফোটে সেখানে, পাখিরা গান গায়, প্রজাপতিরা নাচানাচি করে, পেটে প্রচন্ড রকম কাতুকুতু হয়। আপনি কি তা জানেন? আপনি কি জানেন আমি ঠিক কতবার ধ্বংস হই? নিপুণের ভাবনার মাঝে আদ্র বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? আমাকে দেখে আর এভাবে দৌড়াবি না। নিপুণের ধ্যান ভাঙ্গে আদ্রের কথায় বিরক্ত হয়। এমন ধ্যান ভাঙ্গে কেন? কত সুন্দর করে ভাবছিল আদ্রকে। এই ভাবনার মাঝে কত কত ভালোবাসা লুকিয়ে আছে, তা আদ্র কি করে বুঝবে? নিশ্চয় বুঝবে না এই কাঠখোট্টাটা। জানে তো শুধু ধমকাতে আর দোষ ধরতে। নিপুণ আদ্রের দিক তাকিয়ে বলে উঠল, আপনাকে দেখে আর দৌড়াবো না, অন্য ছেলেদের দেখলে দৌড়াবো, পারলে কোলে উঠে যাব। খুশি? নিপুণের এমন কথায় আদ্র জ্বলে ওঠে। দপদপ করে মাথায় রাগ উঠে যায়। এমনিতেই আজকে মাথা গরম হয়ে আছে, তার উপর আবার নিপুণের এমন কথা। সেকেন্ডের মধ্যে খপ করে নিপুণের হাতটা তার হাতের মুঠোয় পুরে নেয়। কি এক বিশ্রীভাবে চেপে ধরে। কি বললি তুই? সাহস থাকলে আরেকবার বল। অন্য ছেলেদের কোলে ওঠার কথা তুই মুখে আনিস কিভাবে, যেখানে তোর মাথায়ও এগুলো আসা নিষিদ্ধ? হাউ? নিপুণ কিছু বলছে না, চোখগুলো টইটম্বুর। এক্ষুনি বৃষ্টি নামবে বোধহয়। সে কি করেছে? একটু মজাই তো, মজাও কি করা যাবে না? নিপুণের চোখের পানি কোটর ছেড়িয়ে বেরিয়ে আসে, গড়িয়ে পড়ে গাল বেয়ে। নির্দয় আদ্র ছাড়ে না, তার কঠিন মন গলে না। সে জানে নিপুণ মজা করেছে, তাই বলে অন্য ছেলের সঙ্গে নিজের নাম জুড়েছে। সে জানে এতে তার কতখানি লেগেছে। যদি জানতো তাহলে এমন কথা বলতো না। সোহেব আর অর্পা গাড়িতে বসে এতক্ষণ ধরে আদ্র আর নিপুণের কাণ্ড দেখছিল। হঠাৎ করে অবস্থা এমন বেগতিক হবে বুঝতে পারেনি। তারা দ্রুত নামে গাড়ি থেকে। সোহেব ছুটে গিয়ে আদ্রকে ছাড়ায়। অর্পা নিপুণকে ধরে। তোমরা রাস্তায় এমন মারামারি শুরু করেছো কেন? সেটা তোর বোনকে জিজ্ঞেস কর। মুখে লাগাম দিতে শেখেনি এখনো, যা মুখে আসে তাই বলে।
আদ্রির এমন কথা কর্ণপাত হতেই নিপুণ হনহন করে গাড়ির দিকে চলে যায়। পেছনের দরজা খুলতে উদ্যত হলে আদ্রির গম্ভীর কণ্ঠ ভেসে আসে। যদি তুই জেদ দেখিয়ে পেছনের সিটে বসিস নিপুণ, তাহলে এখানে আমি রক্তে রঙা বইয়ে দেব। নিপুণ ভয় পেল না, জেদ দেখিয়ে পেছনের দরজায় খুলল। আদ্র দ্রুত পা চালালো। খানিকের মাঝে পৌঁছে গেল নিপুণের কাছে, হাত চেপে ধরল খুব কঠোরভাবে। নিপুণের মনে হলো যেন তার হাত কবজি দিয়ে খুলে যাবে। আদ্র হিস হিসিয়ে বলে উঠল, কথা কানে যায় না কালা, তুই সবার সামনে মার খেতে চাস? ফ্রন্ট সিটে বস। বসলো না নিপুণ, আগের মতো দাঁড়িয়েই রইল যেন কোনো এক মূর্তি। আদ্র ইতোমধ্যে সোহেব আর অর্পাকে পেছনের সিটে বসতে বলল। সে নিপুণকে জোর করে ফ্রন্ট সিটে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি খুব বেশি, তবে ভিতরে শান্ত, কেউ কোনো কথা বলছে না। সোহেব আর অর্পা একে অপরের দিকে চাইল। তারপর সোহেব নীরবতা ভঙ্গ করে বলে উঠল, আজকের দিনও তোমাদের ঝগড়া করা লাগছে? যে কাজটার জন্য যাচ্ছে সেটা ভালোভাবে মিটলেই হয়। আদ্র কোনো প্রত্যুত্তর করল না। একবার নিপুণের দিকে তাকিয়ে আবার গাড়ি চালানোতে মনোযোগ দিল। শিকদার বাড়িতে ঘটে গেছে আরেক বিপত্তি। হাসিনা বেগম আর তার ভাইয়ের বউ এসেছে, সাথে আছে রাফসানের পরিবার। এমন সময় এসেছে একদম দুপুরে খাবার সময়। অতিথি হয়ে যখন এসেছে তখন তো আপ্যায়নও করতে হবে। আজকে আখি শিকদারের শরীর তেমন ভালো নেই, তাই সাদামাটা রান্নাই হয়েছে। অবশ্য অনিমা শিকদার আর জেসমিন শিকদার মিলে বেশ ভালোই রান্না করেছে। এই তো ভাত, ডাল, বেগুন ভাজা আর পাতলা করে মাছের ঝোল, আর কি চাই। কিন্তু অতিথিদের জন্য তো এগুলো চলে না। অনিমা শিকদার ফ্রিজ থেকে মুরগি আর খাসির মাংস নামিয়ে দ্রুত রান্না চাপিয়েছেন। জেসমিন শিকদার পোলাও বসিয়েছেন। আখি শিকদার ভর্তা করছেন। ভেবেছিল আজকে একটু আরাম করবে, কিন্তু তার হলো কই। এটাই প্রকৃতির নিয়ম। বাড়ির বউদের আরাম হয় না। তবে আখি শিকদারের মুখটা একটু বেশি কালো। চা নাস্তা দেওয়ার সময় শুনে এসেছে তারা নাকি তাদের ছেলের জন্য নিপুণের হাত চাইতে এসেছে। এই ব্যাপারটাতে তিনি বেশ নারাজ, যদিও সম্পূর্ণ শোনেনি। কথাবার্তায় তো এমনি মনে হয়েছে, পরে কথা বললে তারপর বোঝা যাবে সবকিছু। সবাই মিলে টেবিলে খাবার পরিবেশন করছে, যদিও তারা বলেছেন আগে কথা বলবে, খাবার তো পরেও খাওয়া যাবে। তাতে বিরোধিতা করেন জুবায়ের শিকদার। তিনি সাপ জানিয়ে দেন আগে খাওয়া পরে সব কথা। জুনায়েদ শিকদার বেশ আন্দাজ করতে পারছেন তারা কি কারণে এসেছেন। তাদের কথাবার্তায় সব স্পষ্ট। তিনি পড়েছেন দোটানায়। কি করবেন এখন তিনি? খাবার টেবিলে সবাইকে বেশ আপ্যায়ন করে শিকদার বাড়ির বউরা। তাদের অতিথি আপ্যায়নে মুগ্ধ রাফসানের আম্মা। তার বেশ ভালো লাগে শিকদার পরিবারকে, বেশ বনেদি পরিবারও বটে। চারপাশে নাম ডাক আছে বেশ। রাফসান খুব চুপচাপ বসে খাচ্ছে, কোনো কথা বলছে না। খুব লাজুক সে, যেন বাড়ির নতুন জামাই। খাবার দাবারের পর্ব চুকিয়ে সবাই বসেছে ড্রয়িং রুমে। রাফসানের আম্মা বলে উঠল, যেহেতু জুবায়ের শিকদার সবার বড়, তাই তিনিই বলে উঠল, ভাই যখন বলেই ফেলেছেন তখন বলেই ফেলেন, কি আবদার? রাফসান নীরব দর্শক। হাসিনা বেগমও চুপচাপ বসে আছেন। তিনি আসতে চাননি, কি করবে? তিনিও তো নিরুপায়। যে ভাইয়ের বউ কখনো কারণ ছাড়া ফোন করে না, সে এত করে বলেছে তাই আসা। আখি শিকদার বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রাফসানকে। বেশ লাজুক, ভদ্রও বটে, চেহারাও বেশ পরিপাটি। তবে কেন যেন আখি শিকদারের মন জয় করতে পারেনি। কেন তো জানে না আখি। আখি শিকদারের ভাবনার মাঝে রাফসানের আম্মু বলে উঠল, ভাই, আমার ছেলের জন্য আপনাদের মেয়ে নিপুণের হাত চাইতে এসেছি। আশা করি আপনারা আমাকে ফেরাবেন না। জুনায়েদ শিকদার থেকে বেশি অবাক হয়েছেন জুবায়ের শিকদার। চারপাশে তাকিয়ে দোতলার ঘরের দিকে তাকালো একবার। অনিমা শিকদারের দিকে তাকিয়ে বলল, আদ্র কোথায়? অনিমা শিকদার অবাক হলেন না। তিনি হাসি মুখে উত্তর দিলেন, নিপুণকে আনতে গেছে। জুবায়ের শিকদার শান্তির শ্বাস ফেলে। ভাগ্যিস আজ তার ছেলে বাড়িতে নেই, না হলে এখানে তৃতীয় একটা বিশ্বযুদ্ধ হয়ে যেত। না, এদেরকে যে করেই হোক ফেরাতে হবে। জুবায়ের কিছু বলবে তার আগে জুনায়েদ শিকদার বলে উঠল, কিন্তু আপা, আমাদের মেয়ে তো এখন পড়াশোনা করছে। আজকে ওর এসএসসি পরীক্ষা শেষ হয়েছে মাত্র। এখনই কি করে বলুন? আর আমরা এখনো কিছু ভাবিনি তেমন। বুঝতেই পারছেন, একটা মাত্র মেয়ে আমাদের। মুখের কথা কেড়ে নিল রাফসানের আম্মু। বলে উঠল, ভাই, আমার ছেলে রাফসান হাজারে একটা। সেও আমার একমাত্র ছেলে। কখনো আমার উপরে কথা বলেনি। এখন একটা সরকারি চাকরি করে। আল্লাহর রহমতে আমাদের বাড়ি গাড়ি সব আছে। আপনাদের মেয়েকে আমরা রাজরানী করে রাখবো সেখানে। আর যদি বলেন পড়ালেখার কথা, তাহলে নিপুণ যতটুকু পড়তে চায় ততটুকু পড়বে। আমাদের কোনো আপত্তি নেই।
কিন্তু আমার আপত্তি আছে। কথাটা ভেসে আসে সদর দরজার কাছ থেকে। সবাই সে আওয়াজ লক্ষ্য করে সেদিকে তাকালো। অনিমা শিকদার আটকে উঠল, ছুটে গেল সেদিকে। আদ্র, হাত জুড়ে রক্ত। এত রক্ত কেন? কি হয়েছে? জুবাইর শিকদার উঠে দাঁড়ায়। ছেলের সাদা শার্টের হাতটা রক্তে মেখে আছে। তবে কি যেটার ভয় পাচ্ছিল সেটাই হচ্ছে? এখন কি হবে উপর আল্লাহই ভালো জানে। জুবাইর শিকদারের ভাবনার মাঝে পেছন থেকে বেরিয়ে এলো আরো 3 মাথা, সোহেব, অর্পার, নিপুণ। ফ্ল্যাশব্যাক। আদ্র এক নির্জন গলিতে এনে গাড়ি থামায়। গাড়িখানা সাইডে রেখেই সবাইকে বাহিরে নামার ইশারা দেয়। সবাই তার ইশারা মতো নেমে দাঁড়ালো। আদ্র কাউকে কল করতেই ভেতর থেকে বেরিয়ে এলো 2জন প্রাপ্তবয়স্ক লোক। তাদের সাথে আছে একটি ছেলে। ছেলেটি আদ্রকে এসে জড়িয়ে ধরে। ব্রো, তুমি এসে গেছো? আদ্র ছেলেটিকে 2 হাতে তুলে নেয় কোলে। এক হাতের উপর বসিয়ে আর এক হাতে নাক টেনে বলে উঠল, তুমি আমাকে দেখতে চেয়েছো আর আমি আসবো না? তোমার জন্য আজ অনেকগুলো গিফট আছে, নিবে তুমি? ছেলেটি বেশ খুশি হয়। হুট করে আদ্রের গালে চুমু দিয়ে বলে উঠল, ইয়েস, তুমি আমাকে গিফট দেবে আর আমি নেব না? আমি তোমাকে এত ভালোবাসি জানো। আমিও। পেছনে দাঁড়িয়ে আছে ছেলেটির বাবা মা। তারা তাদের ছেলের আনন্দ দেখছে। করুক না একটুখানি আনন্দ। নিপুণ তাদের দেখে ভুরু কুচকায়। এদের তো কশ্মিন কালেও দেখেনি নিপুণ। কারা এরা? কখনো দেখেছে বলেও তো মনে হচ্ছে না। আদ্র ছেলেটিকে কোল থেকে নামিয়ে তার বাবা মায়ের কাছে যায়, কোলাকুলি করে তাদের সাথে। সোহেব আর নিপুণ কিছু বলছে না। তারা তো এই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে চিনেই না। আর ছোট বাচ্চাটা সেই বাকে। তাদের ভাবনার মাঝে আদ্র পরিচয় করিয়ে দেয়। সে বলে উঠল, এই হলো ইমতিয়াজ নিলয় চৌধুরী আঙ্কেল, আর উনি রুবা জুলিয়েট আন্টি। আদ্র সে ছেলেটাকে কাছে টেনে বলে উঠল, আর ও আমার আফরো। ওর আসল নাম নীলাভ ইমতিয়াজ চৌধুরী। আচ্ছা, ওর আসল নাম নীলাভ্র ইমতিয়াজ চৌধুরী। আমি ওকে আদর করে আফরোই ডাকি। আমাদের নামের অনেক মিল, তাই না জুনিয়র? ছেলেটি হুহুক করে লাফিয়ে ওঠে। সে যে আজ ভীষণ খুশি তা তার কার্যকলাপে বুঝিয়ে দেয়। সোহেব নাম শুনেছে তাদের, মোটামুটি ধারণা আছে তার। সে তাদের সাথে হাত মেলায়, মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আপনারাই তা হলেন সেই অব্রের মা বাবা। আপনাদের কথা ভাইয়ের মুখে অনেক শুনেছি। ভাই ইউকেতে থাকাকালীন আপনাদের সাথে পরিচিত হয়েছিল। আপনাদের অনেক গল্প শুনেছি আমি ভাইয়ের কাছে। ইমতিয়াজ বেশ হাস্যোজ্জ্বল মানুষ। তিনি মুখে হাসি রেখেই বলে উঠল, তোমার ভাই কি শুধু আমাদের কথাই বলেছে? সে আমাদের জন্য কি করেছে তা বলেনি? প্রত্যুত্তরে সোহেব কিছু বলে না। নিপুণ এখনো অবাক। সোহেবও তাদের চিনে, শুধু সে চিনে না। নিপুণের ভাবনার মাঝে রুবা এসে তাকে জড়িয়ে ধরল। তাহলে তুমি সেই নিপুণ যার জন্য আমার বড় ছেলেটার এত কষ্ট? নিপুণ অবাক চোখে তাকায়। বড় ছেলে? কে সে? কই? নিপুণের সাথে তো কখনো দেখা হয়নি। সে বেশ চঞ্চল কণ্ঠে বলে উঠল, কিন্তু আন্টি, আমি তো আপনার বড় ছেলেকে চিনি না। রুবা আর ইমতিয়াজ হেসে ওঠে নিপুণের কথায়। রুবা আড্ডার দিকে তাকিয়ে বলে উঠল, দেখলে, তোমাকে নাকি চেনেই না। চেনা মানুষকে কেমন অচেনা করে দিল। কেমন ফিলিংস হচ্ছে এখন? ফিলিংস? আজকে আমার ফিলিংস একদম জোস। সকাল থেকেই মেজাজ তুঙ্গি। তার উপর দুপুরে ওর পেট গরম হয়েছিল, তাই একটু সারাতে হয়েছে। মুহূর্তে আড্ডের কথার ধরন বদলায়। তুমি বেশি দুষ্টুমি করছো বুঝি মেয়ে? জানো তো আদ্র একটু রাগী। বেশি দুষ্টুমি করবে না, বুঝেছো? বাহ, খুব ভালো। সবাই দেখি আড্ডের পক্ষে। কেউ একবার জানতে চায়নি কি হয়েছে। সব দোষ আগেই তার উপর চাপিয়ে দিয়েছে। তাদের কথার মাঝে ইমতিয়াজ চৌধুরী বলে উঠল, কথা পরেও হবে, চলো ভেতরে চলো। এখন আমরা পার্মানেন্টলি আদ্রের আর নিপুণের মা বাবা হয়ে যাব। ফ্রিতে 2 ছেলে মেয়ের বাপ হওয়া কি 4টাখানি কথা? নিপুণ অবাক হলো। কিছুই বুঝল না সে। কি বলে গেল এই ভদ্রলোক? সেও তাদের সাথে পা মেলালো। চলে গেল ছোট একটি নিচতলা বাড়ির সামনে। সেখানে গিয়ে নিপুণের পা থমকে গেল। দেয়ালের কোণে একটি কালো রঙের বোর্ডে জলজল করছে গুটি কয়েক শব্দ, যেগুলো মিলিয়ে লেখা হয়েছে কাজী অফিস। নিপুণ অবাক চোখে আশেপাশে তাকায়। এখানে এসেছে সবাই কি উদ্দেশ্যে? তারা ভেতরে প্রবেশ করতেই দেখে কাজী সাহেব চেয়ারে হেলান দিয়ে আপেল কাটছে। বেশ তৃপ্তি করে তা মুখে পুড়ছে আর চিবোচ্ছে। ইমতিয়াজ চৌধুরী গলা পরিষ্কার করল। ধ্যান ভাঙে কাজের। হাত থেকে আধা খাওয়া আপেল আর ছুরিটা টেবিলের উপর রাখে। দ্রুত পায়ে হেঁটে যায় তাদের কাছে। চঞ্চল ভঙ্গিমায় বলে উঠল, আপনারা অক্ষণ আইছেন ভাই সাহেব? আমি কোন মাদান থেকে আপনাকে লাগা অপেক্ষা করতেছি। দেখেন, 1 কেজি আপেল আনাইয়া প্রায় 4টা আপেল খাইয়া ফেলাইছি।
আরো আধখান রইছে, ওইটা খাইলে চারটা একেবারে পূর্ণ হইব। কাজের কথা ইমতিয়াজ চৌধুরী হেসে বলে ওঠে। রফিক মিয়া, একটু দেরি হয়েছে বটে, তবে সমস্যা নেই। আপনি চাইলে বাকি আপেলগুলো খেয়ে 1 কেজি পূর্ণ করতে পারেন। আমরা ওয়েট করি কিছুক্ষণ। রফিক মিয়া তড়িঘড়ি করে বলে ওঠে। আমি আর দেরি করাইবার চাই না, মাইয়া পোলারে নিয়ে আসেন, আমি কবুল পড়াইয়া সই দস্তখত করাইয়া দেই। আপনার দেখছি আমাদের থেকে বেশি তারা, কি ব্যাপার বলেন তো? কথাটা বলতে বলতে হাতটা নিপুণের কাছে চলে যায়। শক্ত করে মুষ্টিতে পুড়ে নেয় তার ছোট্ট হাতখানা। তবে এবারে কোনো ব্যথা লাগে না নিপুণের। আমার তারা থাকবো না বাবা, বাড়িতে সাইডটা বউ ফেলাইয়া আইছি, কতক্ষণ পর পর সাইডটা মিল্লা চুলাচুলি লাগা যায়। সোয়েব অবাক হয়ে বলে, আপনার বউ 4টা? কিভাবে কি? রফিক মিয়া লজ্জা পায় না, বুক ফুলিয়ে বলে ওঠে। আমি দেখতে একটু বুড়া, কিন্তু ভেতর থেকে অনেক স্ট্রং। বউ সাইডটারে পালবার ক্ষমতা রাখি। তবে আমার একটাই আফসোস। কি চাচা? সোয়েবের বেশ আগ্রহ জানার জন্য। আসলে বউ আছিল 3টা, 4 নম্বরটার লগে ফোনে আলাপ হইছে, পরে দেখা করতে গেছিলাম। উমা, যাইয়া হের পরিবারের কাছে যে এক ধরা খাইলাম, পিছে বিয়ে করাইয়া। সোয়েব হেসে ওঠে, সাথে ইমতিয়াজও। তারা দুজনেই একরকম। রফিক মিয়া তাদের থামায়, ব্যস্ততা দেখিয়ে বললেন, যাগো বিয়ে করামু, তারা আসো, জলদি করো, আমার এখন মেলা কাম। আদ্র নিপুণের হাত ধরে নিয়ে গিয়ে চেয়ারে বসায়, নিজেও বসে পড়ে পাশের চেয়ারে। নিপুণ প্রচন্ড অবাক। আদ্র আর তার বিয়ে, কখনোই না। বাবা মা পরিবারে কেউ নেই, এ আবার কেমন বিয়ে?